আমি আজ 2 মাস পর জেল থেকে বের হচ্ছি। আসলে আমাকে জামিন করে বের করা হয়েছে। আমার বাবা শহরে অনেক বড় একজন শিল্পপতি, তাই বেশি দিন জেলে থাকতে হয়নি। তাই আজ আমার জামিন হয়ে গেল। আমি জেলখানা থেকে বের হয়ে আনমনে হাঁটতে হাঁটতে বাসার দিকে আসছি আর রিমির কথা ভাবছি। মেয়েটাকে আমি অনেক ভালোবাসতাম, কিন্তু মেয়েটা আমার ভালোবাসা কোনো দিন বুঝল না। খুব ভালোবাসতাম রিমিকে। রিমি দেখতে একদম ডানাকাটা পরীর মতো, যাকে দেখলে যে কোনো ছেলে ক্রাশ খাবে। এবার আমার পরিচয়টা দিয়ে নেই। আমি আহনাফ ইসলাম আরিয়ান। আমি অনার্স শেষ করে রেজাল্টের জন্য অপেক্ষা করছি। পরিচয় দিতে দিতে আমার বাসায় চলে আসলাম। বাড়ির কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর আমার মা এসে দরজা খুলে দিল। আমি মাকে দেখে অনেক খুশি হলাম। 2 মাস পরে মাকে দেখলাম, কিন্তু মা আমাকে দেখে মুখটা মলিন করে কোনো কথা না বলে ভিতরে ঢুকে গেল। আজ আমার একটা অন্যায়ের জন্য মা আমার সাথে কথা বলল না। খুব খারাপ লাগছে। মা আমার সাথে কথা না বলে মুখে এক রাশ বিরক্ত নিয়ে চলে গেল আমার সামনে থেকে। আমি মার পিছু নিলাম। আমি আমার মাকে ডাকলাম, কিন্তু মা কোনো কথা বলছে না। এবার আমি দৌড়িয়ে মায়ের সামনে গেলাম। মা, কি হলো? আমার সাথে কথা বলছো না কেন? আমি তো রাগের মাথায় একটা ভুল করেছি, তাই বলে আমাকে এভাবে শাস্তি দেবে? আমার কোনো ছেলে নেই আহনাফ নামে। একটা ছেলে ছিল, কিন্তু 2 মাস আগে সে মারা গেছে আমার কাছে। তুই আমার ছেলে না, তোর ওই পাপী চেহারা আমাকে দেখাবি না। আর তোর এই নোংরা মুখে আমাকে কোনোদিন মা বলে ডাকবি না। তাই বলে মা কান্না করতে করতে চলে গেল রুমে। এবার মায়ের কথা শুনে আমার দু চোখ বেয়ে অঝোর ধারায় পানি পড়তে থাকলো। শেষ পর্যন্ত আমার মা আমাকে দূরে ঠেলে দিল। খুব কষ্ট হচ্ছে, তাই রুমে এসে দরজা বন্ধ করে অনেকক্ষণ কান্না করলাম। কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না। ঘুম ভাঙলো দরজার ঠক ঠক শব্দে। আমি উঠে দরজা খুলে দিলাম। দরজা খুলে দেখি বাবা দাঁড়িয়ে আছে। আমি বাবাকে দেখে কান্না করে দিলাম আর বাবাকে জড়িয়ে ধরলাম। আসলে বাবার সাথে আমি খুব ফ্রি ছিলাম। কান্না করিস না, সব ঠিক হয়ে যাবে। আর কাল থেকে তুই অফিসে জয়েন করবি, তারপর দেখবি সব ঠিক হয়ে যাবে। আচ্ছা বাবা, তুমি যা বলবে তাই হবে। আর একটা কথা তোকে না জানিয়ে আমি বড় একটা সিদ্ধান্ত নিয়েছি। আশা করি তুই আমার কথা রাখবি। বলো বাবা, আমি তোমার সব কথা রাখবো। আমি তোর সাথে রিমির বিয়ে ঠিক করেছি, কারণ তোর জন্য রিমির জীবন নষ্ট হোক আমি তা চাই না। তাই আমি এই সিদ্ধান্তটা নিয়েছি। তুমি যা ভালো বোঝো তাই করো। আপনারা ভাবছেন এই রিমিটা কে? আসুন 2 মাস আগের কাহিনী বলছি। সকালে ঘুমিয়ে আছি, হঠাৎ ফোনের শব্দে ঘুম ভেঙে গেল। আমি বিরক্ত হয়ে ফোনটা রিসিভ করলাম। দেখি আমার বন্ধু ফোন দিয়েছে। আমার বন্ধুর নাম রাজু। ওই শালা এত সকালে ফোন দিয়ে আমার আরামের ঘুম নষ্ট করলি কেন রে? আরে রাখ তোর আরামের ঘুম। আর এদিকে রিমি ভাবি অন্য একটা ছেলের সাথে এক রিক্সায় কলেজে যাচ্ছে, তুই তাড়াতাড়ি কলেজে চলে আয়। রাজুর মুখে রিমির কথা শুনে আমার নিমিষেই ঘুম উধাও হয়ে গেল। আমি তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে কলেজের জন্য রওনা দিলাম। আসুন রিমির সাথে পরিচয় করে দেই। রিমি আমাদের কলেজে 2য় বর্ষের ছাত্রী। আমি রিমিকে 2 বছর ধরে ভালোবাসি। রিমিকে অনেকবার প্রপোজ করেছি, কিন্তু রিমি রাজি হয়নি। রিমিকে আমি অনেক ভালোবাসি, যা রিমিকে কেউ এরকম ভাবে ভালোবাসতে পারবে কিনা আমার জানা নাই। পরিচয় দিতে দিতে কলেজে চলে আসলাম। এসে দেখি রিমি একটা ছেলের পাশে বসে আছে আর হেসে কথা বলছে। আমার মাথায় প্রচন্ড রাগ উঠে গেল। আমি সোজা গিয়ে রিমির পাশে বসা ছেলেটির শার্টের কলার ধরে সোজা নাকে একটা ঘুষি মারলাম, আর ছেলেটি নাকে হাত দিয়ে সোজা মাটিতে বসে পড়ল। ওই তোরে বলছি না কোনো ছেলের সাথে যেন না মিশতে, তারপরেও তুই কেন ওই ছেলের সাথে কথা বলছিস? আপনি ওকে মারলেন কেন? আপনি জানেন ছেলেটি কি হয় আমার? ও আমার কাজিন হয়। আসলে আপনাদের মতো এমন বখাটেদের জন্য আমাদের মতো মেয়েরা আজ অসুরক্ষিত। আপনি একটা বখাটে, আর যাই হোক আপনাকে ভালোবাসা যায় না। রিমি,
আমি সরি। আমি তোমাকে অনেক ভালোবাসি, আর সেই জন্য তোমার পাশে আমি কাউকে সহ্য করতে পারি না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি কোনো রাস্তার বখাটে মাস্তানকে ভালোবাসতে পারবো না, যে কিনা রাস্তার কুকুরের মতো মেয়েদের পেছনে পড়ে থাকে। তাই বলে রিমি চলে গেল কলেজ থেকে। রিমির কথা শুনে খুব কষ্ট হতে লাগলো। যাকে আমি নিঃস্বার্থভাবে ভালোবাসলাম সে আমাকে রাস্তার কুকুর বলল। কিন্তু হঠাৎ করে মাথায় প্রচন্ড রাগ উঠে গেল। আমাকে রাস্তার বখাটে মাস্তান বলল। আমি যদি বখাটে মাস্তান হই তাহলে বখাটের মতোই রিমির ভালোবাসা আদায় করে নিব। কাল রিমিকে দেখাবো বখাটেরা কিভাবে ভালোবাসে। পরের দিন সকালে রিমির জন্য অপেক্ষা করছি রাস্তায়। আজ রিমিকে বখাটে বলার শাস্তি পেতে হবে। কিছুক্ষণ পর রিমি আসলো, তবে আজ একা এসেছে। আমি কোনো কথা না বলে রিমিকে জোর করে তুলে নিয়ে বাইকে বসিয়ে প্রচন্ড স্পিডে বাইক চালিয়ে একটা পুরনো ভাঙা ঘরে নিয়ে চলে আসলাম। আসার সময় রিমি অনেক চিৎকার করছিল আর অনেক ভয় পেয়ে গিয়েছিল। রিমি দেখো, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে আমি কোনো হার্ট করতে চাই না। তোমাকে আমি 2 বছর ধরে ভালোবাসি। কোনোদিন তোমার সাথে খারাপ ব্যবহার করিনি, তাহলে কেন আমাকে ভালোবাসতে পারবে না? তুমি বখাটে মাস্তান তা তোমার এমন আচরণেই বোঝা যায়। তুমি যদি আমায় সত্যিই ভালোবাসতে তাহলে আমাকে এমন ভাবে তুলে নিয়ে আসতে পারতে না, কারণ এগুলো রাস্তার বখাটে গুলোই পারে এমন কাজ করতে, যার কারণ তার মা বাবা তাকে ঠিকভাবে কোনোদিন শাসন করেনি। তুমি এরকম, তাহলে তোমার বাবা মা কিরকম হবে আল্লাহই জান। এবার আমার মাথায় রাগ উঠে গেল। তুই আমাকে যা বলার বল, কিন্তু আমার মা বাবাকে তুই কেন মাঝখানে তুললি? কেন? আমি এবার রিমিকে শরীরের সব শক্তি দিয়ে রিমিকে একটা চড় মারলাম, আর রিমি পাশে পড়ে গেল। আমি তখন রিমির কাছে গিয়ে রিমির শরীর থেকে ওড়না ছুঁড়ে ফেলে দিয়ে রিমির উপর শারীরিক অত্যাচার করলাম। আমাদের ভাষায় যাকে বলে ধর্ষণ। হ্যাঁ, আমি রিমিকে ধর্ষণ করেছি। আমাকে বখাটে বলে, মাস্তান বলে, আমার মা বাবাকে গালি দেয়। রিমি আমাকে আটকানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। আমার শক্তির সাথে রিমি আমার পা পর্যন্ত ধরেছিল, কিন্তু আমার সেই সময় মাথায় প্রচন্ড রাগ উঠেছিল। রিমি একভাবে কান্না করেই যাচ্ছে। কিছুক্ষণ পর সেখানে কিছু মানুষ আসলো। হয়তো রিমির চিৎকার শুনে মানুষ চলে এসেছে। মানুষগুলো আমাকে একসময় মারতে লাগলো। তারপর আমার আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরে তখন আমি জেলখানায়। তারপর আমার বাবা আসলো। বাবা সব কাহিনী শুনতে চাইলো। বাবাকে আমি সব খুলে বললাম। বাবা বলল, তুই চিন্তা করিস না, আমি তোকে যত তাড়াতাড়ি সম্ভব জামিন করিয়ে নিয়ে যাব। আমি জেলে থাকতে রিমিডার কোনো খোঁজ খবর পাইনি। এমনকি আমার মা আমাকে দেখতে আসেনি। বাবা মাঝে মাঝে আসতো আমাকে দেখতে, আর তার 2 মাস পর জামিন হয়ে যায়। আর তার পরের কাহিনী সব আপনারা তো জানেন। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গুছিয়ে অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। সবকিছু গুছিয়ে নিচে এসে দেখি মা বাবা সবাই একসাথে নাস্তা করছে। আমি যেই নাস্তা করার জন্য টেবিলে বলতে যাব, তখনই আমার মা নাস্তা রেখে উঠে চলে গেল। নিজের প্রতি খুব খারাপ লাগছে। আমার জন্য মা নাস্তা না করে উঠে চলে গেল। মা আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। তারপর আমিও নাস্তা না করে বাবার সাথে অফিসে চলে গেলাম। অফিসে এসে সবার সাথে পরিচয় হয়ে নিলাম। দিনটা খুব ভালো কাটলো। হঠাৎ করে বাবা আমার ডেস্কে আসলো। আগামী শুক্রবার তোর বিয়ের প্রস্তুতি নিয়ে রাখছি। দেখতে দেখতে শুক্রবার চলে আসলো। কোনো আয়োজন বাদেই বিয়ে হয়ে গেল। শুধু 2 পরিবারের মানুষ ছিল, আর কেউ ছিল না। আমি এখন বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আর ভাবছি রিমির সামনে কোন মুখ নিয়ে যাব। রিমি কোনোদিন মেনে নিতে পারবে আমাকে? তারপর 3 টাকার সাহসে নিয়ে রুমে ঢুকে পড়লাম, কারণ রিমিকে বিয়ে করার ব্যাপারে কোনো আপত্তি ছিল না, কারণ রিমিকে আমি ভালোবাসতাম। আর আমার রাগের কারণে রিমির জীবনটা নষ্ট হয়ে গেল। রুমে ঢুকে দেখি রিমি বসে বসে কান্না করছে। আমি রিমির পাশে বসতে যাব, তখনই রিমি আমাকে এক ঝাটকায় সরিয়ে দিয়ে বলল, তুই আমার পাশে আসবি না, তোর জন্য আমার জীবন নষ্ট হয়ে গেছে, তোর জন্য আমার বাবা মার সম্মান নষ্ট হয়ে গেছে। তোকে আমি কোনোদিন ক্ষমা করব না, আর তোকে স্বামী হিসেবে কোনোদিন মানবো না। তুই কোনোদিন আমার কাছে স্বামীর অধিকার দেখাতে আসবি না। রিমি, আমি তোমাকে এর আগেও ভালোবাসতাম, আর এর পরেও ভালোবাসবো। সেদিন রাগের মাথায় ওসব কাজ করেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমার ঘুম আসতেছে, আমি ঘুমাবো। আর রাস্তার বখাটে মাস্তানের সাথে আমি এক খাটে ঘুমাতে পারবো না। আর যদি আবার রাগ হয় তাহলে আবার আমাকে রাস্তার কুকুরের মতো ভোগ করো।
সেটা তো তুমি খুব ভালো করেই পারবে। তাই বলে রিমি ঘুমিয়ে পড়ল, আর আমি নিচে বিছানা পেতে ঘুমিয়ে পড়লাম। রিমি আমাকে কোনোদিন মেনে নেবে না, সেটা আমি জানতাম, কিন্তু রিমি কেন বোঝে না যে আমি রিমিকে অনেক ভালোবাসি। রিমি বিছানায় শুয়ে পড়ল, আর আমি নিচে একটা চাদর আর বালিশ নিয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি রিমি এখনো শুয়ে আছে, কিন্তু রিমি অনেক চেঞ্জ হয়ে গেছে। আগে মেয়েটা অনেক সুন্দর ছিল, এই 2 মাসে রিমি অনেক শুকিয়ে গেছে। মনে হয় নিজের শরীরের যত্ন নেয় না। রিমি নড়াচড়া করছে, মনে হয় ঘুম থেকে এখনই উঠে পড়বে। তাই আমি তাড়াতাড়ি বাথরুমে ঢুকে পড়লাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে দেখি রিমি হাঁটু ভাঁজ করে বিছানার উপর মাথা নিচু করে বসে আছে। কি হয়েছে রিমি, তুমি এমন ভাবে বসে আছো কেন? ফ্রেশ হবে না? এবার রিমি মাথা তুললো, দেখি রিমি কান্না করছে। মুহূর্তের মধ্যে মনটা খারাপ হয়ে গেল। আমি কান্না করি আর যাই করি, আপনাকে না দেখলেও চলবে। যে মানুষটা আমার সবকিছু শেষ করে দিয়েছে, আমার স্বপ্ন, আশা, ইজ্জত, যে মানুষটা নিমেষেই সব শেষ করে দিয়েছে, তার সাথে আমার এক রুমে থাকতে হচ্ছে। কতটা ঘৃণা করি আপনাকে জানেন আপনি? আপনাকে দেখলে আমার মনে হয় যে নিজেকে শেষ করে দেই। আর আজ পরিস্থিতির কারণে আপনি আমার স্বামী, তাই আমি আমার মতো থাকবো, আর আপনি আপনার মতো। আর যদি রাস্তার কুকুরদের মতো যদি আবার আমাকে ভোগ করতে চান, তাহলে করতে পারেন, কারণ বিয়ের আগে আপনি একটা মেয়ের বেঁচে থাকার সম্বলকে ছিনিয়ে নিয়েছেন। তাই আপনাকে আমি ঘৃণা করি, আর আজীবন ঘৃণা করব। আমি কোনো কথা না বলে সোজা বাইরে চলে আসলাম। কিছুক্ষণ হেঁটে বাসায় আসলাম, আর ভাবতে লাগলাম রিমিকে কোনোদিন ইচ্ছার বিরুদ্ধে স্পর্শ করব না। মেয়েটা এই 2 মাস অনেক অপমান সহ্য করতে হয়েছে, তাই রিমি যেন সুখে থাকে, তাই তাকে তার মতো থাকতে দেব। বাসায় এসে দেখি মা আর রিমি রুমে রান্না করছে। মা আর রিমি তারা দুজনে হেসে হেসে কথা বলছে। মনটা ভালো হয়ে গেল যে রিমি মাকে আপন করে নিয়েছে। আমি সোজা রুমে চলে আসলাম, এসে গুছিয়ে নিলাম, অফিস যেতে হবে। ব্যাগ নিয়ে নিচে এসে দেখি মা আর রিমি একসাথে বসে নাস্তা করছে। আমি একটু না অনেক অবাক হলাম, কারণ মা আমাকে ছাড়া কোনোদিন নাস্তা করেনি। খুব কষ্ট হতে লাগলো। দেখলাম আমার নাস্তাটা টেবিলের একপাশে রাখা আছে। আমি একবার রিমি আর একবার মায়ের দিকে তাকালাম, দেখি তারা মাথা নিচু করে নাস্তা করছে। আমার ভীষণ রাগ হতে লাগলো, কারণ তারা আমাকে একবারও ডাকলো না নাস্তা করতে। তাই আমি নাস্তা না করে অফিসে চলে গেলাম। গিয়ে আব্বুর সাথে সবকিছু দেখাশোনা করতে থাকলাম। আমি এখন আর বন্ধুদের সাথে তেমন বেড়াই না। দুপুরে লাঞ্চ টাইমে আমি আর বাবা গাড়িতে করে বাসায় আসলাম দুপুরের খাবার খেতে। আমি আর বাবা টেবিলে বসলাম, দেখলাম বাবাকে প্লেট ভাত সবকিছু এগিয়ে দিচ্ছে মা আর রিমি, কিন্তু আমার সামনে কেউ কিছু দিচ্ছে না। সবাই দুপুরের খাবার খাওয়া শুরু করে দিলে, কিন্তু আমার উপর কোনো কারোর নজর নেই। খুব কষ্ট হতে লাগলো যে মা আমাকে খাবার না দিয়ে কোনোদিন খাইনি, আর আজ এটা কি হলো। খুব হাসি পাচ্ছে, আর বুকের মধ্যে চিনচিন করে ব্যথা করছে। তখন বাবা আমার দিকে একটা প্লেট এগিয়ে দিল, আর কিছু ভাত দিল। আমি না খেয়ে উঠে পড়লাম আর বাইরে চলে আসলাম। এখন আর অফিসে যাব না, তাই বাইরে গিয়ে কিছু খেয়ে 1 প্যাকেট সিগারেট কিনলাম, আর চলে আসলাম আমাদের পুরনো আড্ডাখানায়। সেখানে রাত 10টা পর্যন্ত আড্ডা দিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। রাস্তায় একটা ফুচকার দোকান দেখলাম। আগে রিমি ফুচকা খুব পছন্দ করত, তাই রিমির জন্য কিছু ফুচকা নিলাম। তারপর বাসায় চলে আসলাম। রুমে এসে দেখি রিমি টিভি দেখছে। আমি রিমির দিকে প্যাকেটটা বাড়িয়ে দিলাম। রিমি একবার প্যাকেটের দিকে তাকিয়ে আবার টিভি দেখায় মনোযোগ দিল। কি হলো, ধরো, তুমি তো আগে প্রচুর ফুচকা খেতে। নাও, তোমার জন্য নিয়ে আসলাম। আপনাকে বলেছি না, আমার বিষয়ে আপনার কোনো অধিকার ফলানোর চেষ্টা করবেন না। আর আপনি কি ভাবছেন আপনার হাতের জিনিস আমি খাবো? ভাবলেন কিভাবে? আপনার ওই নোংরা হাতে আমি কোনোদিন 20 পর্যন্ত খাবো না। যে একটা মেয়ে সম্মান দিতে পারে না, তার হাতের জিনিস খেলে আমার পাপ হবে। যত সব রাস্তার কুত্তা, বখাটে মাস্তান। আবার আপনাকে গালি দিলাম। এখন তো আর জোর করে কোনো মেয়েকে ধর্ষণ করতে হবে না, আর সে চাইলেই আর আটকাতে পারবে না। আমি আর কোনো কথা বললাম না। প্যাকেটটা টেবিলের উপর রেখে আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি রিমি ঘুমায় পড়ছে। আমি কিছুক্ষণ রিমির দিকে তাকিয়ে শুয়ে পড়লাম, কারণ রিমি যতই আমাকে গালাগালি দিক, এসবের জন্য দায়িত্ব আমি, আর আমি রিমিকে অনেক ভালোবাসি। এভাবে কিছুদিন চলে গেল। এই কয়দিন মা আমার সাথে একবারও কথা বলেনি, আর রিমি কথা বললেই গালাগালি দিত আর অবহেলা করত। আমি আর সহ্য করতে পারতি না
আপনজনের অবহেলাগুলো। আমি এই কয়দিন বাড়িতে খাবার খাইনি, কিন্তু কেউ একবারও জিজ্ঞাসা করেনি কিছু খাইছে কিনা। আজ অফিসে বসে কাজ করছি, আর তখন বাবা এসে বলল রিমি নাকি হঠাৎ করে শরীর খারাপ হয়েছে, মাথা ঘুরে পড়ে গেছে। আমি আর বাবা তাড়াতাড়ি গাড়ি নিয়ে বাসায় চলে আসলাম। এসে দেখি রিমি আর মা রিমির সাথে কথা বলতেছে। রিমি বিছানায় শুয়ে আছে আর মা রিমির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি আসা মাত্রই মা রুম থেকে চলে গেল। আমি গিয়ে রিমির পাশে বসলাম, আর রিমি একটু দূরে সরে গেল। কি হয়েছে তোমার? বাবা বলল তোমার শরীর খারাপ। কি হলো বলো, কি হয়েছে? বড় সমস্যা হলে ডাক্তারের কাছে নিয়ে যাব। আমি মা হতে চলেছি। কি? আমি বাবা হতে চলেছি? এত খুশি সংবাদ, আর তুমি এমন মনমরা হয়ে বলছো কেন? তুমি জানো না আমি কত খুশি। আমি অ্যাবর্শন করব। মানে ঠিক বুঝলাম না। আমি এই বাচ্চা চাই না, আমি অ্যাবর্শন করব। কি বলছো এসব? বাচ্চা অ্যাবর্শন করবে মানে? পাগল হলে নাকি তুমি? আমি কিছুতেই হতে দিব না। আমার বাচ্চা আমি নষ্ট করতে দেব না। আমার পেটে আমি কোনো বখাটে মাস্তানের ধর্ষণকারীর বাচ্চা রাখতে পারবো না। আমার পেটে কোনো অমানুষের বাচ্চা রাখতে দেব না। তাই আমি ডিসিশন নিয়েছি, আমি অ্যাবর্শন করব। রিমি, তুমি যা শাস্তি দিবে আমাকে দাও, কিন্তু আমার নিষ্পাপ বাচ্চাকে তুমি কোনো ক্ষতি করো না। সে তো আর কোনো দোষ করেনি। প্লিজ, তুমি এমন করো না। তুমি আমাকে যা শাস্তি দিবে আমি সব মাথা পেতে নিব, কিন্তু আমার বাচ্চাটাকে কোনো ক্ষতি করো না। তোমার পায়ে পড়ি প্লিজ, এমন বড় শাস্তি আমাকে দিও না। আমার পেটে যে বাচ্চা, সে একটা অমানুষের বাচ্চা, একজন বখাটের বাচ্চা, যে নিজের ভালোবাসা পাওয়ার জন্য একটা মেয়েকে জীবিত লাশ করে দিতে পারে। আর তার বাচ্চা বড় হলে তার বাবার মতো হবে না, সেটা কেউ বলতে পারে? তাই আমার পেটে কোনো অমানুষের বাচ্চা পেটে ধরে রাখতে পারবো না। আর এই বাচ্চা যদি বড় হয়ে তার বাবার মতো অমানুষ হয়, তাই আগে থেকে আমি পৃথিবীতে কোনো অমানুষ নিয়ে আসতে পারবো না। প্লিজ রিমি, তুমি আমাকে যা বলার বলো, কিন্তু আমার বাচ্চাকে কিছু বলো না। আমি তোমাকে কথা দিলাম, আমার বাচ্চা পৃথিবীর আলো দেখার সাথেই তোমার থেকে অনেক দূরে নিয়ে যাব। আমার বাচ্চার চেহারা পর্যন্ত তোমাকে দেখতে দেব না। তার আগে আমি সবকিছু ছেড়ে চলে যাব। আমার কান্না দেখে রিমির হয়তো কিছুটা মায়া হলো, তাই সে আর কিছু বলল না। আমার সামনে থেকে উঠে চলে গেল। আমি ওখানে বসে বসে ভাবছি, নিজের সন্তানকে কেউ কোনোদিন এভাবে বলে আমার কোনোদিন জানা ছিল না। রিমির সাথে না হয় আমি একটা অন্যায় করেছি, কিন্তু সে তো আমার বউ হয়। আমি তো রিমিকে বউয়ের মর্যাদা দিয়েছি, তাহলে কেন রিমি আমার সাথে এমন করছে? রিমিকে তো আমি অনেক ভালোবাসি। রিমি কেন বোঝে না? আমি বাইরে চলে আসলাম আর এক প্যাকেট সিগারেট নিলাম, নিয়ে ছাদে চলে আসলাম, আর মনের সব দুঃখ ধোয়ার সাথে উড়িয়ে দিচ্ছি। আমার সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে আমি সবার থেকে ওকে দূরে নিয়ে চলে যাব। কেউ যেন তাকে অমানুষের বাচ্চা না বলতে পারে। রিমি তো আমার সন্তানকে কোনো দিন মেনে নেবে না, তাই সবাইকে বোঝার আগে আমি আমার সন্তানকে নিয়ে অনেক দূরে চলে যাব। চাইলেই আর খুঁজে পাবে না। সিগারেট শেষ করে নিচে আসলাম, এসে দেখি সবাই একসাথে বসে রাতের খাবার খাচ্ছে। আমার মনটা আবার খারাপ হয়ে গেল। আজকেও আমাকে না ডেকে সবাই একসাথে খাওয়া শুরু করে দিয়েছে। আমি আমার রুমের দিকে যাচ্ছি, তখন বাবা আমাকে ডাকলো খাবার খেতে। আমার ক্ষুধা নাই বলে রুমে চলে আসলাম। আমার মায়ের কাছে আমি এতটাই ঘৃণার পাত্র হয়ে গেলাম যে আমার সাথে এই কয়টা দিন একটা কথাও বলেনি। আমি নিচে বিছানায় পেতে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে পড়েছি ঠিক নেই। সকালে উঠে দেখি রিমি খাটের উপর নেই, হয়তো নিচে গেছে। আমি উঠে ফ্রেশ হয়ে নাস্তা না করে অফিসে চলে আসলাম। বিকালে অফিস শেষে বাসায় আসার সময় রিমির জন্য কিছু জিনিস নিয়ে নিলাম, কিছু ফল আর মাদার হরলিক্স আর অন্যান্য মায়ের শরীরের উপকারে আসে সব কিছু নিয়ে আসছি। তখন অঝোর ধারায় বৃষ্টি হতে লাগলো। আজ খুব বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে। অনেকদিন বৃষ্টিতে গোসল করিনি। আমার আবার বৃষ্টিতে ভিজলে জ্বর ঠান্ডা লাগে। আমি কোনো কিছু না ভেবে একভাবে হেঁটে চলেছি। বাসায় এসে কলিং বেল বাজালাম, দেখি আব্বু দরজা খুলে দিছে। কিরে, তুই বৃষ্টিতে কেন ভিজছস? তোর জ্বর আসবে। কিছু হবে না, অনেকদিন পর বৃষ্টিতে ভিজেছি তাই ভালো লাগছে। আমার রুমে চলে আসলাম। এসে দেখি রিমি জানালার গ্রিল ধরে এক মনে বাইরে তাকিয়ে আছে। আমি রিমিকে ডাক দিলাম। রিমি আমার দিকে তাকালো। আমি রিমির হাতে ফল আর হরলিক্সের প্যাকেটটা দিতে যাব, তখন রিমি
চিৎকার করে রেগে বলল, আপনাকে এইসব আনতে বলেছে কে? এসব ঢঙের কোনো দরকার নেই। আমার জীবনটা শেষ করে এখন নাটক করতে আসছে। যত সব ঢং দেখলে বাঁচি না। আর আপনি ভাবলেন কি করে একটা অমানুষের হাতের জিনিস আমি খাবো? যদি সারাদিন না খেয়েও থাকি তবুও আপনার মতো একটা মানুষের কোনো জিনিস খাবো না। রিমি, আমি এসব কিছু আনতে চাইনি, শুধু আমাদের বাচ্চাটার জন্য নিয়ে এসেছি। তুমি আমাকে যেভাবে শাস্তি দেবার দাও, আমাদের বাচ্চাটাকে কোনো শাস্তি দিও না। তুমি এগুলো আমার বাচ্চার জন্য নিয়মিত খাও। আমাদের বাচ্চা মানে শুধু আপনার বাচ্চা, আমার কোনো বাচ্চা নেই। তাও আবার আপনার মতো একটা জানোয়ারের বাচ্চা নেব আমি? কোনোদিন না, কোনোদিন সম্ভব না। আচ্ছা, শুধু আমার বাচ্চা তোমাকে বাচ্চার মা বলে, আমি কোনোদিন পরিচয় দেব না। তুমি নিশ্চিন্তে থাকতে পারো, শুধু আমার বাচ্চাটার জন্য এগুলো নাও। এবার রিমি রাগী মুখে আমার হাত থেকে প্যাকেট নিয়ে অন্য রুমে চলে গেল, আর আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি রিমি বিছানায় শুয়ে পড়ছে। আমি ফ্লোরে বিছানা পেতে শুয়ে পড়লাম। মাঝরাতে আমার শরীরে কাঁপুনি দিয়ে জ্বর আসলো। আমি একটা চাদর নিয়ে শুয়ে পড়লাম। যখন ঘুম ভাঙলো তখন দেখি সকাল 12টা বেজে গেছে, আর আমার পাশে বাবা বসে আছে আর মাথায় পানি দিচ্ছে। তাহলে সারা রাত আমার শরীরে জ্বর ছিল, কিন্তু রিমির তো জানার কথা যে আমার জ্বর এসেছে। হয়তো রিমি আমার উপর ঘৃণা করে, আমার শরীরে হয়তো স্পর্শ করেনি। বাবা, তুমি এখানে? রিমি মাথায়। সকালে অফিসে গিয়ে দেখি তুই আসিসনি, আবার ফোন বন্ধ। তাই আমি বাড়িতে এসে দেখি তুই জ্বরে শরীর কাঁপুনি দিয়ে উঠছে, তাই আমি মাথায় পানি দিয়ে দিচ্ছি। আসলে বাবা সব জানে যে রিমি আর মা আমার সাথে কথা বলে না, তাই হয়তো বাবা আমার খোঁজ খবর নিচ্ছে। আমার চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি বের হয়ে গেল। আমার মায়ের জন্য আমার উপর একটু মায়া হলো না। আর রিমিকে তো আমি নিজের থেকেও ভালোবাসি, তাহলে রিমি অন্তত একটু দেখতো যে আমি মারা গেছি না বেঁচে আছি। বাবা কিছু খাবার নিয়ে আসবে, রাতে থেকে কিছু খাওয়া হয়নি। একটু বস, আমি বৌমাকে পাঠিয়ে দিচ্ছি। না বাবা, দরকার নেই, আমি বাইরে থেকে খেয়ে নেব। আমি সব বুঝি রে বাবা, মেয়েটা তোকে এখনো ক্ষমা করতে পারেনি। আমি নিয়ে আসছি খাবার। তাই বলে বাবা চলে গেল নিচে খাবার আনতে, আর আমি বিছানায় শুয়ে আছি। তখন রিমি রুমে আসলো, আর আমার দিকে একবার তাকিয়ে নিজের কাজ সেরে আবার রুমের বাইরে চলে গেল। আমি যেই মেয়েটাকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি, সেই মেয়েটা আমার প্রতি একটু মায়া কাজ করে না। যেদিন আমি থাকবো না সেদিন বুঝতে পারবে কতটা ভালোবেসেছিলাম তাকে আমি। সেদিন হয়তো আর আমাকে পাবে না, সবকিছু মায়া ত্যাগ করে চলে যাব। তখন আমার উপরে আর কারো রাগ থাকবে না, কেউ আমাকে অমানুষ জানোয়ার বকাটে বলবে না। তারপর বাবা আমাকে খাবার দিয়ে গেল, আমি খেয়ে নিলাম। তারপর বিকালের দিকে একটু শরীরটা ভালো হলো, আমি আস্তে আস্তে উঠে বাইরে চলে আসলাম আর কিছু খেয়ে নিলাম। এভাবে চলে গেল 2 দিন। এই 2 দিন আমার শরীরে হালকা জ্বর ছিল, কিন্তু মা, রিমি কেউ আমাকে দেখেনি, সবাই অবহেলা করেছে। এখন কেমন যেন নিজেকে শেষ করে দিতে ইচ্ছা করছে। নিজের আপনজনের এমন অবহেলা সহ্য হচ্ছে না। আমি বাসার খাবার খুবই কমই খাই, বেশিরভাগই বাইরে খাই। আজ আবার একটু অফিসে আসলাম, এসে কিছু কাজ করে বাসায় আসার সময় রিমির জন্য কিছু জিনিস কিনলাম, যাতে আমার বাবুটা রিমির ভেতরে সুস্থ থাকে। মা আমার সাথে একদম কথা বলা বন্ধ করে দিয়েছে। আমি আগ বাড়িয়ে কথা বলতে গেলেও মা কথা বলে না, আর রিমি আমার সাথে যখনই কথা বলতে আসে তখনই রাগ দেখিয়ে আর গালাগালি করে। এইভাবে চলে গেল 7 মাস। এখন রিমি একটু একটু করে নিজের শরীরের উপরে যত্ন নেওয়া শুরু করছে। হয়তো নিজের সন্তান, তাই একটু মায়া হচ্ছে। এখন রিমির যা যা প্রয়োজন সব বাবাকে বলে, আর বাবা আমাকে বলে আমি সেগুলো নিয়ে আসি। মাঝে মাঝে দেখি রিমি নিজের পেটে আলতো করে হাত বোলায় আর নিজে নিজে কথা বলে। খুব আস্তে আস্তে কথা বলে, আমি শুনতে পারি না, মানে নিজের সন্তানের সাথে কথা বলে। এসব দেখে খুব ভালো লাগে যে রিমি তার পেটের সন্তানকে একটু একটু করে ভালোবাসতে শিখেছে। হাজার হলেও মা সে। আর রিমি আগে সবসময় কেন মনমরা আর উদাস হয়ে থাকতো, এখন আর আগের মতো থাকে না, আবার আগের মতো স্বভাবটা ফিরে আসছে। আর এখন রিমি আমার দিকে কেন আর চোখে তাকায়, তবে মাঝে মাঝে আমি সেগুলো দেখেও না দেখার ভান করে থাকি। হয়তো নিজের বাচ্চার সাথে সাথে আমার উপরও একটু একটু মায়া জন্মাতে শুরু করছে, কিন্তু সেদিক থেকে আমার কোনো ইচ্ছাই নেই। আমি সারাদিন আমার মতো থাকি, আর রিমি রিমির মতো। আজ মাঝরাতে হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল, উঠে দেখি রিমি ঘুমিয়ে আছে, আর এতটা হাত রিমির পেটের উপর। হয়তো বাচ্চাকে আদর করতে করতে ঘুমিয়ে পড়েছে। আমি এবার উঠে রিমির পাশে গিয়ে বসলাম, আর আমার হাতটা
রিমির পেটে আলতো করে রাখলাম। খুব ভালো লাগছে আমার। ছোট বাবুটা রিমির মধ্যে আস্তে আস্তে বড় হচ্ছে। আমি আস্তে আস্তে মাথাটা নিচু করে রিমির পেটে চুমু খেতে যাব, তখন রিমির ঘুমটা ভেঙে যায়। আর রিমির পেটে আমার হাত দেখে আর আমার মুখটা রিমির পেটের কাছে দেখে রিমির চোখ রাগে ভরে গেল। আর রিমি আমাকে আমার পাওনাটা বুঝিয়ে দিল। রিমি আমাকে 2টা চড় মারলো আর আমাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। আমি গালে হাত দিয়ে রিমির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি, আর রিমির চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। কুত্তা, তুই আমার কাছে কেন এসেছিস? আমার জীবনটা নষ্ট করে তোর শান্তি হয়নি? ছোট লোক একটা, তোর কোনো মনুষ্যত্ব বোধ নেই। তুই দেখছিস আমার পেটে 7 মাসের বাচ্চা, তারপরে তুই কিভাবে আমার কাছে আসছিস? হ্যাঁ, তোর মতো জানোয়ারকে আমার আর বিশ্বাস নেই। ছি ছি ছি, মনে হচ্ছে আমি এক্ষুনি এই পৃথিবী ছেড়ে চলে যাই। প্লিজ রিমি, তুমি বিশ্বাস করো, আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। আমি আমার সন্তানকে একটু স্পর্শ করতে চেয়েছিলাম। তুমি বিশ্বাস করো, আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। বিশ্বাস করব তোকে? তুই ভাবলি কি করে তোর মতো একটা ছোট লোক জানোয়ারের বাচ্চা কুকুরকে বিশ্বাস করব? আমার ভাবতেও ঘৃণা হচ্ছে যে একটা 7 মাসের গর্ভবতী মায়ের কাছে তোর আসতে একটু বিবেকে বাঁধলো না। আজ থেকে তুই আর এই রুমে থাকতে পারবি না। তোকে আস্তে আস্তে মেনে নিতে চেয়েছিলাম, কিন্তু তুই কোনোদিন ভালো হবি না। আসলে রাস্তার কুকুর কোনোদিন ভালো হয় না। আমি আর কিছু না বলে বাইরে চলে আসলাম। এসে ছাদে চলে আসলাম। খুব কষ্ট হচ্ছে আমার। রিমি আবার আমাকে ভুল বুঝলো। আমি তো আমার সন্তানকে একটু স্পর্শ করতে চেয়েছিলাম, আর রিমি আমাকে থাপ্পড় মারলো। নিজের অজান্তেই চোখ দিয়ে 2 ফোঁটা নোনা পানি বের হলো। আজকে নিজেকে শেষ করে দিতে ইচ্ছা হচ্ছে, কিন্তু আমাকে বেঁচে থাকতে হবে। আমার সন্তানের জন্য আমাকে বেঁচে থাকতে হবে, নইলে আমার মতো আমার সন্তানও এমন অবহেলা পাবে। আর নিজের আপনজনের কাছ থেকে এমন অবহেলা পেলে সে নিজেও ঠিক থাকতে পারবে না। তাই আমি আমার সন্তানকে নিয়ে এই পরিবার, এই শহর থেকে অনেক দূরে চলে যাব। চাইলেও কেউ আর খুঁজে পাবে না। সারা রাত এভাবে ছাদে কাটিয়ে দিলাম। রিমির কথা ভাবতে ভাবতে কখন যে সকাল হয়ে গেছে ঠিক খেয়াল করিনি। সকালে নিচে চলে আসলাম। এসে সোজা মায়ের রুমে চলে গেলাম। দেখি মা বসে আছে। আমি মায়ের কাছে গিয়ে মায়ের সামনে হাঁটু গেড়ে বসে পড়লাম। মা, কেন তুমি আমার সাথে এমন ব্যবহার করছো? কেন এমন অবহেলা করছো? তুমি তো জানো আমি অবহেলা একদম সহ্য করতে পারি না। সেদিন রিমি তোমাদের নামে অনেক খারাপ ভাষায় গালাগালি করছিল, তাই আমি রাগের মাথায় রিমির সাথে এমন ব্যবহার করি। চাইলে তুমি আমাকে মারতে পারো, আর যদি না শাস্তি দাও তাহলে তুমি একবার বলো যে এ বাড়ি থেকে চলে যেতে। আমি সবকিছু ছেড়ে চলে যাব, আর কোনোদিন তোমার এই শয়তান ছেলের মুখ দেখতে দেব না। তোর সাথে আমার কোনো কথা নেই। আমি আগেই বলেছি, আমার ছেলে সেদিনই মারা গেছে আমার কাছে, যেদিন সে ওরকম একটা নোংরা কাজ করেছিল। আর আমি কারো মা না, আমার কোনো ছেলে নেই। তুই যেখানে পারিস সেখানে চলে যা, আমার কিচ্ছু যায় আসে না। ঠিক আছে মা, আমি আর কোনোদিন তোমাকে মা বলে ডাকবো না। আমি চলে যাব, সবাইকে ছেড়ে চলে যাব। তখন এই শয়তানটার চেহারা তোমাকে আর দেখতে হবে না, আর কোনো অমানুষ তোমাকে মা বলে ডাকবে না। আমি মায়ের রুম থেকে চলে আসলাম নিজের রুমে। রুমে ঢুকে দেখি রিমি বাথরুমে ফ্রেশ হচ্ছে। আমি তাড়াতাড়ি গুছিয়ে নিলাম অফিস যাওয়ার জন্য, যাতে রিমির ফ্রেশ হওয়ার আগে আমি অফিসে চলে যেতে পারি। রিমির বাথরুম থেকে বের হবার আগে আমি অফিসে চলে আসলাম। বাইরে থেকে কিছু নাস্তা করে অফিসে প্রবেশ করলাম। সারাদিন অফিস করে বিকালে যখন ছুটি হলো, তখন ভাবলাম এখন বাসায় গেলে রিমি মা হয়তো আমাকে দেখে আবার বিরক্ত হতে পারে। তাই একটু পার্কে বসে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে রাত 12টার সময় বাসায় আসলাম। বাসায় এসে অন্য রুমে ঘুমাতে চলে গেলাম। আজ আর নিজের রুমে ঘুমাতে যাইনি, কারণ রিমি আমাকে দেখলে আবার রাগ করবে। আবার মাঝরাতে আমি কিছু করব ভেবে সারা রাত জেগে থাকতে পারে, আর সারা রাত জেগে থাকলে আমার বাচ্চাটার ক্ষতি হতে পারে। তাই আজ অন্য রুমে ঘুমিয়ে পড়লাম। এভাবে আরো 1 মাস চলে গেল। এই 1 মাসে আমি কারোর সাথে কথা বলিনি, মানে কেউ আমার সাথে কথা বলেনি। শুধু বাবা কথা বলতো আমার সাথে, আর কথা বলবে কিভাবে? আমার সাথে এখন কারো দেখা হয় না। খুব সকালে উঠে অফিস চলে যাই, আর ফিরি অনেক রাত করে, তাই কারোর সাথে দেখা হয় না। আর যদিও ভুল করে মা অথবা রিমির সামনে চলে আসে, তখন আমি মাথা নিচু করে চলে আসি। আর এই 1 মাস আমি কোনোদিন বাসার কোনো খাবার খাইনি। হয়তো আমার জন্য রান্না করা বন্ধ হয়ে গেছে। একদিন সকালে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই আজ আর সকালে বাসা থেকে বের হতে পারিনি। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে যেই রুম থেকে বের হব,
তখন দেখি রিমি আমার রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি রিমির এক সাইড করে চলে আসতে যাব, তখন দেখি রিমি আমাকে কি বলতে চাইলো। আমি শুনেও না শোনার ভান করে চলে আসলাম। হয়তো বলতে চেয়েছিল যে কিছু ফল আর কিছু হেলদি খাবার কিনে আনার জন্য বলতে চাইছিল। তাছাড়া রিমি আমার সাথে কেন কথা বলবে? তাই আমি অফিসে চলে আসলাম। সারাদিন অফিস করে অফিস শেষে ফলের দোকানে গিয়ে অনেক ফল, মাদার হরলিক্স সবকিছু কিনলাম। কিনে বাবার কাছে গেলাম। বাবার কাছে ফলের প্যাকেটটা দিয়ে বললাম এইগুলো রিমিকে দিতে। বাবা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। বাবা সবকিছু জানে যে মা আর রিমি আমার সাথে কথা বলে না, কিন্তু বাবা কিছু বলতে পারে না। দোষটা তো আমারই ছিল। তারপর অফিস শেষ করে রাত 11:30 বাসায় আসলাম। দেখি সব রুমে লাইট অফ মনে হয়, সবাই ঘুমিয়ে পড়ছে। আমি আমার রুমে ঢুকে কাপড় চেঞ্জ করে ফ্রেশ হতে চলে গেলাম বাথরুমে। ফ্রেশ হয়ে এসে দেখি রিমি আমার রুমে খাটের উপর বসে আছে। আমি রিমিকে দেখে কিছুটা ভয় পেলাম। রিমি, তুমি এখানে? কোনো সমস্যা হয়েছে? সমস্যা হলে আমাকে ডাকতে পারতে, তুমি কষ্ট করে কেন এলে? রিমি ভাবছে আমি এতদিন শুধু শুধু মানুষটাকে খারাপ ভেবেছি, কত গালাগালি দিয়েছি, আর সেই মানুষটা আমার সাথে কোনোদিন খারাপ কথা বলেনি, এমনকি আমার উপর কোনোদিন রাগ পর্যন্ত করেনি। রিমি, কি ভাবছো তুমি? কোনো সমস্যা হয়েছে? আর আমি তো বাবার কাছে সবকিছু কিনে দিয়েছি। কোনো কিছু কিনতে ভুলে গেলে বলো, আমি কাল সকালে ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দেব। কিছু হয়নি, সবকিছু ঠিক আছে। আপনি রাতে কিছু খেয়েছেন? মনে হয় কিছু খাননি। চলেন আপনাকে খাবার বেড়ে দিই। আমি রিমির কথা শুনে মনে হলো আকাশ থেকে পড়লাম। রিমি আমাকে খাবার জন্য বলছে। খুব অবাক হলাম। আমার খাওয়া নিয়ে কারো চিন্তা করতে হবে না। আর তুমি এত রাত পর্যন্ত জেগে আছো কেন? শরীর খারাপ করবে, যাও ঘুমিয়ে পড়ো। আর এতদিন যখন কেউ আমাকে খাবার খেতে ডাকেনি, আর এখন না ডাকলেই চলবে। তুমি যাও ঘুমিয়ে পড়ো। বেশি রাত জাগলে আমার সন্তানের আবার ক্ষতি হতে পারে, আর আমি চাই না আমার জন্য আমার সন্তানের কোনো ক্ষতি হোক। আসলে সেদিন রাতে আপনাকে ওইভাবে দেখে খুব ভয় আর রাগ উঠে গিয়েছিল, তাই আপনার সাথে সেদিন খারাপ ব্যবহার করেছিলাম। এখন আর ওগুলো নিয়ে আমি আর ভাবি না, সবকিছু অভ্যাস হয়ে গেছে। এখন আর মন খারাপ হয় না। তাই বলে আমি চাদর টেনে শুয়ে পড়লাম, আর রিমি মুখটা মলিন করে চলে গেল। আর আমি ভাবতে থাকলাম, রিমি এতদিন পরে আমার সাথে কথা বলল, খুব ভালো লাগছে। রিমি তাহলে আমাকে ফিল করতে শুরু করেছে। কিন্তু আগেরকার কথা মনে পড়তেই সবকিছু অন্ধকার হয়ে গেল। রিমির বলা সেই পুরনো কথাগুলো মনে পড়তেই আবার আমার মনটা বিষণ্ণতায় ছেয়ে গেল। আমি তো মাকে কথা দিয়েছি যে সবকিছু ছেড়ে অনেক দূরে চলে যাব, আর মা আমাকে তার ছেলে বলে মানে না। যখন আমি কার জন্য এখানে থাকবো? তাই সবকিছু মাথা থেকে ঝেড়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসের জন্য রওনা হব, তখন আবার রিমি আমার রুমে আসলো। আমি সেদিকে কোনো খেয়াল না করে বললাম, এত সকালে ঘুম থেকে উঠছো কেন? যাও, যে শুয়ে পড়ো। আর কিছু লাগলে বলতে পারো, বাবার কাছে কিনে পাঠিয়ে দেব। না মানে আপনি প্রতিদিন খুব সকালে অফিসে চলে যান, তাই জানতে আসলাম সকালের নাস্তাটুকু করেন না। বাবা তো যাই সকালে 9টার সময়, তাহলে আপনি এত সকালে যাচ্ছেন কেন? আমি তোমাকে বলেছি না আমার খাবার খাওয়া নিয়ে কারো চিন্তা করতে? মানা করেছি না? এই 1 বছর যেভাবে খেয়ে আসছি, ঠিক এভাবে সারা জীবন খাবার খেতে পারবো। আর এত সকালে অফিস যাই কেন সেটা তুমি ভালো করেই জানো। আমাকে আর বলার প্রয়োজন মনে করি না। তুমি তো বলেছিলে যে আপনার ওই চেহারা যেন আমাকে আর না দেখান, তাই যতটা সম্ভব চেষ্টা করি না দেখানোর। এবার দেখি রিমি মাথা নিচু করে বসে আছে। হয়তো এমন কথা রিমি আমার কাছ থেকে আশা করেনি। আমি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে আসলাম বাইরে। নিচে এসে দেখি টেবিলে সব নাস্তা রাখা আছে, হয়তো রিমি আমার জন্য তৈরি করেছিল। আমি রেস্টুরেন্ট থেকে কিছু নাস্তা করে অফিসে প্রবেশ করলাম। অফিসে কাজ করতে করতে দুপুরের খাবার সময় হয়ে গেল। সবাই লাঞ্চ করতে চলে গেছে, এমনকি বাবাও চলে গেছে বাসায় লাঞ্চ করতে। আর আমি নিজের ডেস্কে বসে আছি। তখনই আমার ফোনটা বেজে উঠল। আমি রিসিভ করলাম। একটা আননোন নাম্বার থেকে ফোন এসেছে। কোনো কাজ নেই, তাই ফোনটা রিসিভ করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন আপনি? আমি রিমি বলছি। আপনি দুপুরে লাঞ্চ করতে বাসায় আসছেন না? আসলে রিমি আমাকে এই প্রথম ফোন দিল তো, তাই নাম্বার আর কণ্ঠ চিনতে পারিনি। আর তার থেকে বেশি অবাক হলাম যে রিমি আমাকে ফোন করে লাঞ্চ করার জন্য বলছে। আমি বাইরে থেকে লাঞ্চটা করে নিয়েছি, আর আমি লাঞ্চ করেছি কিনা করেছি তা কেউ না ভাবলে খুশি হতাম। এতদিন যখন কেউ কোনো খোঁজ খবর রাখিনি, তাই এখনো খোঁজ খবর না রাখলে আমি না খেয়ে মরবো না। মিথ্যা বললাম।
তাই বলে আমি ফোনটা রেখে দিলাম আর ভাবতে থাকলাম, হঠাৎ করে রিমি এত চেঞ্জ হলো কিভাবে? বুঝলাম না। সকালে নাস্তা করেছে কিনা, দুপুরে লাঞ্চ করেছে কিনা, সব জানতে চাইছে। এর কারণটা কি হতে পারে? হয়তো আমার উপর হালকা করুণা করছে, কিন্তু আমি কারো উপর করুণা হতে চাই না। এতদিন কিভাবে ছিলাম তা একটা বারও কেউ খোঁজ খবর নেয়নি, তাই এতদিন খোঁজ নেওয়ার কোনো দরকার নেই। তারপর আমি উঠে গিয়ে বাইরে থেকে লাঞ্চ করে নিলাম। তারপর আবার অফিসের কাজে মনোযোগ দিলাম। অফিস শেষ হয়ে গেল, আমি বাইরে বের হয়ে আমার প্রতিদিনের কাজ করতে থাকলাম। মানে কিভাবে সময় অপচয় করে রাত 12টার সময় বাসায় যাওয়া যায়। রাত 9টা বাজে, আমি বন্ধুদের সাথে সিগারেট টানছি আর আড্ডা দিচ্ছি। সেই সময় আবার আমার ফোনটা বেজে উঠল। আমি ফোন হাতে নিয়ে দেখি রিমি ফোন দিছে। আমি কেটে দিলাম। এইভাবে বেশ কয়েকবার ফোন দেওয়ার পর আমি রিসিভ করলাম। হ্যালো, ফোন দিয়েছো কেন? আপনি বাসায় আসবেন না। দেরি আছে বাসায় যাওয়ার। না মানে আর কোনো কিছু বলতে না দিয়ে ফোন কেটে দিলাম। তারপর আবার আড্ডাতে মনোযোগ দিলাম। তারপর 11টার সময় বাসায় আসলাম। এসে কাপড় চেঞ্জ করে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে আমার রুমের বেলকনিতে দাঁড়িয়ে সিগারেট টানছি আর পুরানো কথা ভাবছি। আপনি সিগারেট কেন খাচ্ছেন? জানেন না এসব খেলে শরীর খারাপ হয়? আমি চমকে উঠলাম। পিছনে তাকিয়ে দেখি রিমি কথাগুলো বলল। আমি সিগারেট খেয়ে বেঁচে আছি, তাই সিগারেটের বিষয়ে আর কোনো কথা না বললে খুশি হব। প্লিজ ওইটা ফেলে দিন, কাশি হচ্ছে আমার আর কষ্ট হচ্ছে, প্লিজ ফেলে দিন। দেখলাম রিমি এক হাত পেটে দিয়ে কাশতে লাগলো। আমার বুকের মধ্যে কেমন অজানা এক ব্যথা অনুভব করলাম, কারণ রিমিকে যে আমি এখনো অনেক ভালোবাসি আর তার মধ্যে গড়ে উঠছে আমার বাবুটা। তাই সিগারেটটা ফেলে দিয়ে রিমির এক হাত ধরে বিছানার উপর বসালাম আর এক গ্লাস পানি এগিয়ে দিলাম। এত রাতে না ঘুমিয়ে এখানে কি করছো? আর আমার চেহারা দেখাতো। তোমার পাপ। তুমি আমার রুমে এসেছো, আমাকে দেখছো, কথা বলছো, তোমার পাপ হবে। তুমি চলে যাও আর হাতটা রুমে গিয়ে ডেটল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিবে, কারণ আমি তো একটা অমানুষ। আর একজন নোংরা মানুষ কাউকে স্পর্শ করলে তা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিবে। রিমি আমার দিকে কেমন কান্না কান্না ভাবে তাকিয়ে আছে, মনে হয় এখনই কেঁদে দেবে। চোখে পানি জমা হচ্ছে। প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, অনেক অবহেলা করেছি, প্লিজ মাফ করে দিন। তুমি কেন মাপ চাইছো? তোমার কোনো দোষ নেই, সব দোষ তো আমার। কারণ আমি যে একটা জানোয়ার, রাস্তার কুকুর, অমানুষ আর সবচেয়ে বড় অন্যায় করেছি তোমার জীবনটা নষ্ট করে। তুমি আমাকে মাফ করে দাও তোমার সুন্দর জীবনটা নষ্ট করার জন্য। হয়তো তুমি আমার থেকে ভালো কাউকে আশা করেছিলে, কিন্তু তোমার জীবনে আমার মতো এতটা অমানুষ আসবে এটা তুমি হয়তো আশা করনি। যা হবার হয়ে গেছে, তুমি এখন গিয়ে ঘুমিয়ে পড়ো। আর তোমার জীবন আগের মতো সুন্দর করে দেওয়ার দায়িত্ব আমার। তুমি আবার আগের মতো চলাফেরা করবে। শুধু আমার বাবুটা বাইরে আসতে দাও, তোমাকে চিরদিনের জন্য সুখী করে দেব। যাও, অনেক রাত হয়েছে, বেশি রাত জাগলে শরীরটা খারাপ করবে, তাই ঘুমিয়ে পড়ো। আমি রিমির দিকে তাকিয়ে দেখি রিমি কান্না করছে। হয়তো ওর আর বলার কিছু নেই, কারণ এই কথাগুলো রিমি একদিন আমাকে বলেছিল। তারপর আমি আর একটা সিগারেট ধরিয়ে বেলকনিতে চলে আসলাম, আর রিমি কান্না করতে করতে চলে গেল নিজের রুমে। পরের দিন আবার একই সময়ে বের হয়ে গেলাম অফিসের জন্য। লাঞ্চের সময় আবার রিমি ফোন দিয়ে বলল যে বাবার সাথে যেন আমি বাসায় আসি লাঞ্চ করতে, কিন্তু আমি যাইনি, কারণ আমাকে দেখলে মা আবার বিরক্ত হতে পারে, আর আমি চাই না আমার জন্য মা না খেয়ে থাকুক, তাই আমি আর যাইনি। কিছুক্ষণ পর রিমি আবার ফোন করলো। কি ব্যাপার, আপনাকে না বাবার সাথে বাসায় আসতে বললাম, আপনি কেন আসলেন না? আমি দুপুরে এখন খাই না, না খাওয়ার অভ্যাস হয়ে গেছে, আর এখন আবার খাওয়া শুরু করলে অভ্যাসে পরিণত হবে, তাই আমারটা বাদ দিয়ে তোমারটা চিন্তা করো। তারপর আমি ফোনটা বন্ধ করে নিজের কাজ করতে থাকলাম। অফিস শেষে আবার আমার একটা চাকরি করতে হবে, সেটা হলো সময় নষ্ট, কিভাবে রাত 12টা পর্যন্ত বাইরে থাকা যায়। আজ আর ফোন অন করিনি। ঠিক 12টার সময় বাসায় পৌঁছালাম। রুমে ঢুকতেই দেখি রিমি হাজির। আপনার ফোন বন্ধ কেন? কতবার ফোন দিয়েছি জানেন আপনি? কেন, এ অমানুষটাকে আবার ফোন দেওয়ার কারণ কি? তোমাকে বলেছি না বেশি রাত জাগতে নিষেধ করেছি না, তারপরও কেন রাত জাগো? হ্যাঁ, রাত জাগলে আমার সন্তান, শুধু আমার সন্তানটার ক্ষতি হতে পারে, তাই বেশি রাত জাগবে না, যাও ঘুমিয়ে পড়ো। রিমি আবার আমার দিকে কাঁদো কাঁদো মুখে তাকিয়ে আছে আমার দিকে, চোখের কোণে পানি জমতে শুরু করেছে। রিমি চোখ মুছে বলল,
না আসলে ডেলিভারির আর তো বেশি সময় নেই, আর 1 মাস সময় আছে। তাই বলছিলাম কি, এই 1 মাস আমার রুমে ঘুমাবেন। কেন তোমার রুমে কেন? আর তাছাড়া একটা জানোয়ারকে তোমার রুমে থাকলে তোমার সমস্যা হবে তো। না, কোনো সমস্যা হবে না, আরো ভালো হবে। বলা যায় না কখন ডেলিভারির পেইন উঠে যাবে, আর রাতে কখন কি লাগে ঠিক মতো নিতে পারি না। তাই পরে যদি বাচ্চার কোনো প্রবলেম হয়। এবার আমি কিছু বললাম না, কারণ সবার আগে আমার বাবুটা, তারপরে অন্য কেউ। তাই রিমির সাথে রিমির রুমে চলে আসলাম। রিমি বিছানায় ঘুমালো আর আমি সোফায় ঘুমালাম। তারপর সকালে রিমির ঘুম থেকে ওঠার আগে অফিসে চলে আসলাম। পরের দিন এভাবে সারাদিন কাজ করে রাতে রিমির রুমে সোফায় শুয়ে আছি। তখন রিমি বলল, আচ্ছা, আমাদের বাবু হলে বাবুর নাম কি রাখবেন? আমাদের বাবু মানে শুধু আমার সন্তান, ও আর কারো না। আমার সন্তান, আমার যেটা ভালো লাগবে সেই নাম রাখবো। তোমার এই বিষয়ে মাথা না ঘামালেও চলবে। এখন ঘুমাও তুমি। রিমি এবার কান্না শুরু করে দিল। কিছুক্ষণ কান্না করতে করতে পরে ঘুমায় পড়ে। এভাবে কেটে যায় 1 মাস। এই 1 মাসে রিমি অনেক চেঞ্জ হয়ে গেছে, আমার উপর অধিকার খাটানো শুরু করছে। কিন্তু আমি রিমিকে সেই সুযোগ দিতাম না। প্রতিদিন সকালে নাস্তা করার জন্য ডাক দিত, কিন্তু আমি কোনো কিছু না বলে চুপ করে চলে আসতাম। এতে রিমি অনেক কষ্ট পেত। তারপর দুপুরে লাঞ্চ টাইমে প্রতিদিন আমাকে ফোন দেবে। আমি কেন ফোন বন্ধ করে রাখতাম, আর না হয় ফোন রিসিভ করতাম না। একদিন অফিসে কাজ করছি, তখনই বাবা আমার কাছে দৌড়ে আসলো আর বলল যে রিমিকে নাকি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, ডেলিভারি পেইন উঠেছে। তাই আমি আর বাবা তাড়াতাড়ি হাসপাতালে চলে আসলাম। রিমিকে ডাক্তার ওটিতে নিয়ে গেছে আর মা বাইরে বসে আছে। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে আসলো আর বলল আমার ছেলে হয়েছে আর রিমিও ভালো আছে। আমার ছেলের কথা শুনে আজ আমি সবচেয়ে বেশি খুশি। আসলে বাবা হওয়া যে কি আনন্দ, আর কেমন অন্যরকম একটা অনুভূতি কাজ করে মনের মধ্যে। খুশিতে আমার 2 চোখ দিয়ে পানি বের হয়ে গেল। ডাক্তার সাহেব, আমি কি আমার ছেলের সাথে দেখা করতে পারি? অবশ্যই করতে পারেন, কিন্তু সবাই প্রথমে নিজের বউয়ের কথা জানতে চায়। আর আপনি নিজের ছেলের কেন একবারও জিজ্ঞেস করলেন না যে আপনার স্ত্রী কেমন আছে? ডাক্তারের কথা শুনে আমি চুপ হয়ে গেলাম, আর পাশে থাকা মা বাবা সবাই কেমন দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আমি মৃদু হেসে কেবিনে চলে গেলাম আর আমার সন্তানের কাছে গেলাম। নিজের ছেলেকে দেখে কেমন যেন নিজেকে খুব বাচ্চা লাগছে। পাশের বেডে রিমি শুয়ে আছে, সেদিকে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার শুধু আমার ছেলেকে চাই। তারপর মা আর বাবা কেবিনে আসলো। মা রিমির পাশে গিয়ে বসলো আর বাবা আমার কাছে এসে আমার ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। কিছুক্ষণ পর মা বাবা বাইরে চলে গেল। আমি এখন আমার ছেলের কাছে বসে আছি। কিছুক্ষণ পর রিমি বলল, আমার ছেলেকে আমার কাছে দাও, আমি তো এখনো ভালোভাবে দেখতে পারিনি। আমার এবার মাথায় প্রচন্ড রাগ উঠে গেল। কি বললে? তোমার ছেলে মানে? এটা শুধু আমার ছেলে, এর বাবাও আমি, মাও আমি। মনে থাকে যেন। আর কোনো অমানুষের বাচ্চা তোমার ছেলে হয় কিভাবে? তুমি একদম ওকে স্পর্শ করবে না। আমার ছেলেকে আমি দেখে রাখবো। তাই বলে আমি রিমিকে কিছু বলতে না দিয়ে বাইরে চলে আসলাম। রিমি কিছু বলতে চাইছিল, কিন্তু আমি তার আগে চলে এসেছি। অবশ্য রিমি আমার কথা শুনে কান্না শুরু করে দিয়েছিল। কাঁদুক, তাতে আমার কি? এর থেকে 1000 গুণ কষ্ট আমি পেয়েছি। পুরো 1 বছর আমার কষ্ট তিলে তিলে আমাকে শেষ করে দিয়েছে। তারপর বাইরে এসে সবকিছু ঠিকঠাক করে নিলাম। চট্টগ্রামের একটা টিকিট কাটলাম। তারপর আমার যা যা লাগে সবকিছু যাবতীয় জিনিস নিয়ে প্যাক করে নিলাম। আর 2টা চিঠি লিখলাম, একটা মায়ের জন্য আর একটা রিমির জন্য। আজ রাতেই আমি সবকিছু ছেড়ে আমার ছেলেকে নিয়ে এই শহর ছেড়ে চলে যাব। তারপর আমি দুপুরের পরে আবার হাসপাতালে গেলাম। গিয়ে দেখি রিমির পাশে আমার ছেলে চুপটি করে শুয়ে আছে। এতে আমার রাগটা আরো বেশি হয়ে গেল। আমি তাড়াতাড়ি গিয়ে রিমির পাশ থেকে আমার ছেলেটাকে তুলে নিলাম। ওই, তোকে না আমি মানা করেছি আমার ছেলেকে স্পর্শ করতে? তাও তুই কেন ধরেছিস? তুই কি ভুলে গেছিস আগের কথা? তুই কি বলে গালাগালি দিয়েছিলি আমার আর আমার ছেলেকে? তারপরও তুই কিভাবে ওকে কোলে নিস? হ্যাঁ, প্লিজ আনাফ, আমাকে ক্ষমা করে দাও। আমি আমার ভুল বুঝতে পেরেছি। একটা মা হওয়া যে কতটা আনন্দের তা আমি জানতাম না। প্লিজ আমার ছেলের কাছ থেকে আমাকে দূরে সরিয়ে দিও না। তুমি যা বলবে আমি সব শুনবো, তবু আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দাও। কেন সেদিন মনে ছিল না যেদিন আমার ছেলেকে আর আমাকে জানোয়ার, রাস্তার কুকুর, অমানুষ বলে গালাগালি দিয়েছিলি? তুই তো আমার ছেলেটাকে গালাগালি দিয়েছিস, কিন্তু তার বয়স মাত্র 2 মাস, তার তখন জন্ম হয়নি। তখন তুই গালাগালি দিয়েছিস। কোনো মা তার নবজাতক ছেলেকে এভাবে গালাগালি দিতে পারে না। তাই
এর প্রতি তোর কোনো অধিকার নেই, মনে থাকে যেন। তাই বলে আমি ছেলেকে নিয়ে বাইরে একটা চেয়ারে বসে পড়লাম। আর এদিকে রিমি অঝোর ধারায় কান্না করতে থাকলো। তারপর বিকাল হতেই দেখি মা বাবা চলে আসলো হাসপাতালে। আমাকে ছেলে নিয়ে এভাবে বাইরে বসে থাকতে রেখে বাবা আমার কাছে আসলো। কিরে, কি হয়ে আমার দুলাভাইকে নিয়ে বাইরে বসে আছিস কেন? ভিতরে গিয়ে বস। বাবা আমাকে ক্ষমা করবে, আমার ছেলেকে আমি দেখতে পারবো। মা বা রিমি আমার ছেলের উপর কোনো অধিকার না দেখালে খুশি হব। দেখ বাবা, এতদিন যা হয়েছে সব ভুলে যা, আবার নতুন করে শুরু কর তোরা। আর তাছাড়া এখন তোরা দুজন না, তিনজন। বাবা তুমি কি ভুলে যেতে বলছো? আমার জীবনের সবচেয়ে খারাপ কষ্টকর 1 বছর ভুলে যাব? কোনোদিন সম্ভব না বাবা। এতদিন আমাকে যেমন অবহেলা করে এসেছে, তেমনই আমি চাই না আমার ছেলেটা সব সময় আমার মতো অবহেলা নিয়ে বড় হোক। বাবা তুমি আমার আর আমার ছেলের নিয়ে কোনো চিন্তা করতে হবে না, তুমি শুধু মায়ের শরীরের দিকে খেয়াল রাখবে। তাই বলে আমি আমার ছেলেকে নার্সের কাছে দিয়ে বাইরে চলে আসলাম। তারপর সারাদিন বাইরে কাটিয়ে দিলাম। আমার চট্টগ্রামের বাস রাত 11:30 বেজে। তারপর সোজা হাসপাতালে চলে গেলাম। গিয়ে দেখি রিমি ঘুমিয়ে আছে, আর তার হাতের পাশে আমার বাবুটা ঘুমিয়ে আছে। আমি বাবুটাকে কোলে নিয়ে তারপর সেখানে একটা চিঠি রেখে আমার ছেলেকে নিয়ে সোজা বাস স্ট্যান্ডে চলে আসলাম। আর আমার মায়ের জন্য যে চিঠি, সেটা মা কাল সকালে পেয়ে যাবে। তারপর আমি ব্যাগপত্র নিয়ে বাসে উঠে পড়লাম, আর মোবাইলের সিমটা খুলে ভেঙে বাইরে ফেলে দিলাম। আজ সবাইকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি, হয়তো কোনোদিন আর ফিরে আসা হবে না আমার প্রিয় শহর যশোরে। খুব কষ্ট হবে মা বাবাকে ছেড়ে, কিন্তু কি করব, আমার মা আমার সাথে 1 বছর কথা বলেনি, শুধু অবহেলা পেয়েছি। আর রিমিকে তো আমি ভালোবাসতাম, আমি চেয়েছিলাম সবকিছু ভুলে আবার নতুন করে রিমির সাথে সংসার শুরু করব। কিন্তু রিমি আমার নবজাতক বাচ্চাকে অবহেলা করছে, তার তো কোনো দোষ ছিল না। তাই আমি আর চাই না অবহেলা নিয়ে বেঁচে থাকতে। তাই অচেনা শহরে চলে আসলাম নতুন করে জীবন শুরু করতে। পরের দিন সকালে রিমি ঘুম থেকে উঠে দেখে তার ছেলে নেই, আর সেখানে একটা চিঠি রাখা আছে। এদিকে সকালে আহনাফের মায়ের কাছে একটা চিঠি পৌঁছায় দিল একটা অচেনা ছেলে। আহনাফের মা চিঠি পড়তে লাগলো। মা, তুমি যখন আমার চিঠিটা পাবে তখন হয়তো আমি তোমাদের থেকে অনেক দূরে চলে এসেছি নতুন করে জীবন শুরু করতে। মা, আমি জানি তোমাদের ছেড়ে থাকতে খুব কষ্ট হবে, কিন্তু তাও আমাকে মানিয়ে নিতে হবে। আমি যে 1 বছর তোমাদের কাছ থেকে অবহেলা পেয়েছি, সেটা আমি সহ্য করতে পারতাম না মা জান। খুব কষ্ট হতো, মাঝে মাঝে মনে হতো এই পৃথিবী ছেড়ে চিরতরে চলে যায়। কিন্তু আমি আমার ছেলের জন্য নিজের ক্ষতি করিনি, কারণ আমার যদি কিছু হয়ে যেত তাহলে আমার মতো আমার ছেলেটাকে এমন অবহেলা নিয়ে বড় হতে হতো। আর আপনজন অবহেলা করলে কতটা কষ্ট হয় শুধু আমি জানি। তাই আমি তোমাদের ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি। আমি তো তোমার কাছে সেই 1 বছর আগে মারা গেছি, তাই আর তোমাদের ছেলে বলে পরিচয় দিতে হবে না। আর আমার এই পাপী নোংরা চেহারা তোমাকে আর দেখতে হবে না। তাই আমি আমার ছেলেকে নিয়ে অনেক দূরে চলে যাচ্ছি মা, যেখানে কোনো অবহেলা নেই। যদি কোনোদিন ভুল করে থাকি তাহলে ক্ষমা করে দিও মা। ইতি, তোমার অবহেলার পাও। আহনাফের মা চিঠিটা পড়া মাত্রই কান্না শুরু করে দিল, আর তাড়াতাড়ি উঠে হাসপাতালে যেতে লাগলো। এদিকে হাসপাতালে আহনাফের দেওয়ার চিঠি পড়তে থাকলো। রিমি, তুমি হয়তো জানো না, তোমাকে আগে 2 বছর যেভাবে ভালোবাসতাম ঠিক সেইভাবে এখনো ভালোবাসি। কিন্তু আমার ভালোবাসা তুমি বুঝলে না। মনে করেছিলাম জেল থেকে বের হয়ে আবার তোমাকে বিয়ে করে 2জন সুখী থাকবো, কিন্তু বিয়ে হলেও আমরা সুখী হতে পারলাম না। তুমি যদি চাইতে তাহলে আমাদের সংসারটা আজ অন্যরকম হতো, কিন্তু তুমি চাওনি, কারণ আমি যে একটা অমানুষ জানোয়ার, তাই না? তুমি তো একদিন বলেছিলে আমার গর্ভে কোনো অমানুষের বাচ্চা ধারণ করতে পারবো না, কিন্তু আমি তোমার প্রতি কৃতজ্ঞ যে আমার ছেলেটাকে তোমার গর্ভে ধারণ করার জন্য। আর তুমি যেদিন আমাকে ভুল বুঝে থাপ্পড় মেরেছিলে, সেদিন জানো কতটা কষ্ট পেয়েছিলাম। আর তুমি কি বলেছিলে, আমাকে ক্ষমা করে দাও। আমি সেদিন রাগের মাথায় উল্টাপাল্টা বলে ফেলেছি। রিমি, তুমি কি জানো মানুষ রাগের মাথায় সবসময় সত্যি কথা বলে, আর তাই সেদিন তুমি যা বলছো হয়তো সব সত্যি। আর আমি তোমার জীবন নষ্ট করেছিলাম। আজ সেই জীবন থেকে আমি চিরদিনের জন্য আমার ছেলেকে নিয়ে চলে যাচ্ছি। তুমি তো একদিন বলেছিলে তোর মতো পাপীর চেহারা আমি দেখতে চাই না, তাই আমি তোমার কথা রাখার জন্য চলে যাচ্ছি। আর আমার ছেলেকে আর কোনোদিন অমানুষ বলে গালাগালি করো না।
তুমি পারলে যতদিন গালাগালি করো আমাকে করো, আমার ছেলেকে আমি কেমন ভাবে গড়ে তুলবো জানি না, কিন্তু তোমাদের মতো অবহেলা করব না যেভাবে তোমরা আমাকে করছো। তাই আমি চিরদিনের জন্য তোমাদের ছেড়ে চলে যাচ্ছি কোনো এক অজানা শহরে। যদি পারো আমাকে ক্ষমা করে দিও, হিতি একটা অমানুষ। রিমি আহনাফের চিঠি পেয়ে পাগলের মতো কান্না করতে থাকলো আর আহনাফ বলে চিৎকার করতে থাকলো। তখনই আহনাফের মা আসলো রুমে, আর রিমি আহনাফের মাকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতে থাকলো আর বারবার আহনাফ ফিরিয়ে আসো, আমার ছেলেকে ফিরিয়ে দাও বলে চিৎকার করে কান্না করতে থাকলো। আর এদিকে আহনাফ তার ছোট ছেলেকে নিয়ে এক অচেনা শহরে চলে আসলো। কাউকে চিনে না, কোথায় থাকবে আহনাফ নিজেই জানে না। পরের দিন আমি আমার ছেলেকে নিয়ে একটা চায়ের দোকানে বসে আছি। আমি হালকা নাস্তা করে আমার ছেলের জন্য দুধ কিনে তাকে কষ্ট করে খাওয়ালাম। অনেক হয়েছে, এবার আমার ছেলের একটা নাম রাখতে হবে। তাই আমার ছেলের নাম আব্দুল্লাহ আল সামি রাখলাম, কিন্তু আমি তাকে সামি বলেই ডাকবো। আপনারাও ডাকতে পারেন সামি বলে। তারপর দোকানে আর কিছুক্ষণ বসে থাকার পরে হঠাৎ করে দোকানদার বলল, কি ব্যাপার, আপনি এতটুকু বাচ্চা নিয়ে এভাবে ঘুরে বেড়াচ্ছেন কেন? আর বাচ্চার মা কোথায়? আসলে আমি এই শহরে নতুন, তাই কাউকে চিনি না, আর থাকার একটা জায়গাও নেই, আর বাচ্চার মা নেই, আমি তার মা বাবা। তারপর দোকানদার কি যেন ভেবে বলল, আপনি চাইলে আমার বাড়ির পাশের একটা ছোট বাড়ি আছে, আপনাদের দুজনের থাকার জন্য বেশ ভালো জায়গা। আমি দোকানদারের কথা শুনে বেশ খুশি হলাম। আমি আর কিছু না ভেবে তার কথায় রাজি হয়ে গেলাম। তারপর তিনি আমাকে বাসাটা দেখিয়ে দিয়ে চলে গেল আর বলল, আমার বাড়িটা পাশেই, আমি আমার মেয়েকে বলে যাচ্ছি আপনার যা যা লাগবে সব কিছু যেন সে দেখে নেয়, আর কোনো সমস্যা হলে আমার মেয়েকে বলবেন। দোকানদার তাই বলে চলে গেল। আর আমি ঘরটা একটু দেখে নিয়ে কাজ শুরু করে দিলাম, মানে ঘর গোছানোর কাজ। কিছুক্ষণ পর দেখি একটা মেয়ে আসলো রুমে। ও, আপনি তাহলে তিনি যার কথা বাবা বলে গেল? তার মানে ইনি দোকানদারের মেয়ে হবে হয়তো। দেখতে মাশাআল্লাহ বেশ সুন্দর, তবে গরিব বলে বেশি সাধারণভাবে চলাফেরা করে, তাই সৌন্দর্যটা বেশি ফুটে উঠছে না। জি, আমি এই ঘর ভাড়া নিয়েছি। আসলে এখানে কাউকে চিনি না তো, তাই আপনাকে আসতে হলো। আপনি একটু দেখিয়ে দিলেই চলবে। আরে আপনি কোনো চিন্তা করবেন না, আপনার যা যা দরকার বলবেন, আমি দেখিয়ে দেব। আর আমাকে আপনি করে না বলে নাম ধরে ডাকলে খুশি হব। আমার নাম তনিমা, তনিমা বললেই খুশি হব। ও আচ্ছা, নাম ধরেই ডাকবো। তখনই স্বামী কেঁদে উঠল, আর তনিমা বলল, এখানে একটা বাচ্চা কান্না করছে কোথায়? আমি তাড়াতাড়ি গিয়ে স্বামীকে কোলে তুলে নিলাম, কিন্তু কান্না থামার কোনো নাম গন্ধই নেই। এই বাচ্চাটা কার? কার বাচ্চা চুরি করে নিয়ে আসছেন? বলেন কার বাচ্চা, নইলে আমি কিন্তু লোকজন ডাকবো আর বলবো আপনি একটা বাচ্চা পাচারকারী। আমি বাচ্চা চুরি করতে যাব কেন? এটা আমার ছেলে, আমি ওর বাবা, আর আমি কোনো বাচ্চা পাচারকারী না, বুঝলেন? তাহলে বাচ্চার মা কোথায়? বাচ্চার মাকে তো দেখতে পাচ্ছি না। আমার ছেলের মা নেই, সে আমার ছেলেটাকে জন্ম দিতে গিয়ে মারা গেছে। এখন থেকে আমি ওর মা বাবা। ও, তা আগে বলবেন তো। আর বাচ্চা কেউ এইভাবে কোলে নেয়? দেন আমার কাছে, দেন। তাই বলে তনিমা আমার কাছ থেকে বাচ্চাটা নিজের কাছে নিয়ে নিল, আর স্বামীর কান্না থেমে গেল। আসলে বাচ্চারা মাতৃ করে বেশি মানায়। আচ্ছা, আপনি ঘরটা গুছান, আমি আপনার ছেলেকে দেখছি। তাই বলে তনিমা স্বামীকে নিয়ে বাইরে চলে গেল, আর আমি ঘরটা গোছানো শুরু করলাম। ঘর গোছানো শেষে আমি বাইরে গিয়ে দেখি স্বামী তনিমার কোলে আরামে ঘুমিয়ে আছে। দেখে খুব ভালো লাগলো, কারণ সারাটা দিন বাসের মধ্যে ভালোভাবে ঘুমাতে পারিনি। দেন স্বামীকে আমার কাছে দেন, রুমে শুয়ে দিয়ে আসি। আপনার কাছে দিলে আবার ঘুম ভেঙে যাবে, আমি নিয়ে যাচ্ছি, চলেন। তারপর তনিমা স্বামীকে বিছানায় রেখে চলে আসবে, তখন বলল, আচ্ছা, আপনার নামটাই তো জানা হলো না। আমার নাম আহনাফ হাসান, আমাকে আহনাফ বলে ডাকলেই হবে। ও আচ্ছা, দুপুরে আমাদের বাসায় খাবেন, বাবা বলে গেছে যেন দুপুরে খাবার যেন আমাদের বাসায় খাই। আমি শুধু মাথা নাড়িয়ে ইশারা করে হ্যাঁ বললাম। তারপর আমি নিজের ঘরে চলে আসলাম আর কিছু টুকটাক কাজ করে নিলাম। আসার সময় কিছু টাকা নিয়ে এসেছিলাম, এখন আপাতত এই টাকা দিয়ে চলতে হবে, আর কিছুদিনের মধ্যে একটা চাকরি জোগাড় করতে হবে। কিন্তু আমি চাকরি করতে গেলে স্বামীকে কে দেখবে? তারপর আমি দুপুরের সময় বসে আছি, তখনই তনিমা আমার জন্য খাবার নিয়ে আসলো, আর স্বামীর জন্য ফিডারে করে দুধ নিয়ে আসলো। আপনি আবার কষ্ট করে নিয়ে আসলেন কেন? আমাকে বললে আমি গিয়ে নিয়ে আসতাম। তা কি করে হয়, আপনি তো আমাদের মেহমান, তাই আপনার ভালো মন্দ দেখার সব দায়িত্ব আমার। তারপর আমি তনিমার কাছ থেকে দুধের ফিডারটা নিয়ে স্বামী দুধ খাওয়াতে যাব, তখন তনিমা বলল,
এইসব কাজ আপনাদের না, এসব কাজ আমাদের। তাই আপনি খেয়ে নেন, আমি স্বামীকে দুধ খাওয়াচ্ছি। তারপর আমি দুপুরে খাবার খেতে লাগলাম, আর তনিমা স্বামীকে কোলে তুলে খুব যত্ন করে খাওয়াতে লাগলো। মনে হচ্ছে স্বামী তার মায়ের কোলে দুধ খাচ্ছে, আর তনিমা মনে হচ্ছে তার নিজের ছেলেকে কোলে তুলে যত্ন করে দুধ খাওয়াচ্ছে। এইভাবে চলছিল আমাদের দিনগুলি। এখন আমার থেকে তনিমা স্বামীকে বেশি খেয়াল করে, খুব আদর করে স্বামীকে। স্বামী যেন তার নিজের মাকে পেয়েছে। আর তনিমা আমাকেও বেশ কেয়ার করে। আর হ্যাঁ, তনিমার মা বেঁচে নেই। তনিমার বাবা সারাদিন চায়ের দোকানে কাজ করে, আর তনিমা সারাদিন স্বামীকে নিয়ে পড়ে থাকে। আমি কিছুদিন ধরে ভাবছি আমি একটা চাকরি করব, কারণ বাড়ি বসে থাকতে সবসময় ভালো লাগে না। আর এখন স্বামীকে নিয়ে বেশি চিন্তা করি না, কারণ স্বামী দেখাশোনা করার জন্য তনিমা আছে। কারণ আমার থেকে তনিমা স্বামীকে বেশি দেখাশোনা করে। প্রায় সবসময়ই আমি তনিমার কাছে থাকি, আর তনিমা কেমন যেন সবসময় আমাকে কেয়ার করে, সবসময় খোঁজ খবর নেয়, কখন কোনটা লাগবে সবকিছু তনিমা নিয়ে আসে। তারপর আমি কিছুদিনের মধ্যে একটা চাকরি পাই, আর পরশু চাকরিতে জয়েন করতে হবে। তনিমা শোনো, বলছি আমি একটা চাকরি পাইছি, আর ভাবছি চাকরিটা করব, কিন্তু স্বামীকে দেখে রাখবে কে? তাই তুমি যদি স্বামীকে একটু দেখে রাখতে। তো আমাকে বলছেন কেন? যান না, চাকরি করেন। আর এতদিন স্বামীকে মনে হয় অন্য কেউ দেখে রাখছে, যে আজ আমাকে বলছে যে দেখে রাখতে। এতদিন অন্য মানুষ দেখে রাখছে, আমি না হয় এখন দেখে রাখবো। আসলে আমি কথাটা ওভাবে বলতে চাইনি। আমার থেকে তো তুমি ওকে বেশি দেখাশোনা করো, তাই তোমাকে একটু বললাম। এখন তো আমি সেই সকালে যাব, আর ফিরতে সন্ধ্যা হয়ে যাবে, তাই বললাম আর কি। আপনি কোনো চিন্তা করবেন না, স্বামীকে আমি ভালোভাবে দেখে রাখবো। আর স্বামী তো আমারই ছেলে, নাকি? কি বললে? স্বামী তোমার ছেলে মানে? কই, কখন বললাম? আমি তো বলছি সে তো আমার ছেলের মতোই। ও ঠিক আছে। কিছুদিন ধরে দেখছি তনিমা কেমন যেন সব সময় মনে মনে কি সব বলে, আর কেমন সব সময় আর চোখে আমার দিকে তাকিয়ে থাকে। আমি বুঝতে পারছি তনিমা আমাকে ভালোবাসতে শুরু করেছে, কিন্তু এটা যে কোনোদিন সম্ভব না, কারণ আপনারা তো সবই জানেন, কিন্তু তনিমা তো আর জানে না। তবে আমি বুঝতে পারছি তনিমাকে ছাড়া স্বামী লালন পালন করা সম্ভব না। আর তনিমা কেমন যেন স্বামী নিজের ছেলের মতো দেখাশোনা করে। আর তনিমা মেয়েটা অনেক ভালো, কোনো অহংকার নেই তার মধ্যে। তারপর আমি অফিস জয়েন করলাম। তনিমা এখন আমাকে প্রতিদিন সকালে সবকিছু গুছিয়ে দেয়। সকালে উঠে নাস্তা তৈরি করে দেবে, তারপর সন্ধ্যার পর নিজের স্বামীর মতো করে রাতের খাবার নিয়ে অপেক্ষা করে। কিন্তু তনিমা যা ভাবছে তা কোনোদিন হবার নয়। তনিমাকে আমার সবকিছু বলতে হবে, নইলে পরে অনেক বড় সমস্যা হতে পারে। তাই ভাবলাম তনিমাকে সবকিছু বলে দেব। আমি সকালে অফিসে যাচ্ছি, তখন তনিমার বাবা আমাকে ডাক দিল। আমি তনিমার বাবার কাছে গিয়ে সালাম দিলাম। তনিমার বাবা সালামের উত্তর দিয়ে বলল যেন রাতে তাদের সাথে একসাথে রাতের খাবার খাই, আর কিছু কথা আছে, তাই রাতে এক জায়গায় কথাটা বলবে। আমি এত কিছু না ভেবে অফিসে চলে আসলাম। অফিস শেষে রাতে বাসায় ফিরলাম। ফ্রেশ হয়ে তনিমার বাবার সাথে একসাথে খেতে বসলাম। তখন তনিমার বাবা বলল, দেখো আনাব বাবা, তুমি যেদিন থেকে এখানে এসেছো তুমি দেখছো আমার মেয়েটা কেমন। আর আমার মেয়েটা তোমার ছেলেকে নিজের ছেলের মতো লালন পালন করে, তুমি তো সব জানো। আর আমার মা মরা মেয়েকে কোনোদিনই কষ্ট দেয়নি। আমি আমার মেয়ের কষ্ট হবে বলে আমি আর বিয়ে করিনি, তুমি তো সব জানো। আর স্বামীর জন্য একটা মা দরকার, আর তুমি কতদিন একা একা থাকবে। তাই বলছিলাম কি আমার মেয়েকে তুমি বিয়ে করে নাও বাবা। খুব টেনশন হয় বাবা, বৃদ্ধ হয়ে গেছি, কখন যে কি হয়ে যায় বলা যায় না। আমি তনিমার বাবা হিসেবে বলছি না, আমি তোমার ভালোর জন্যই বলছি। আঙ্কেল কি বলছেন এসব? আর আমি তনিমাকে কোনোদিন ওই চোখে দেখিনি। আর হ্যাঁ, তনিমা মেয়েটা অনেক ভালো, আমার ছেলেকে নিজের ছেলের মতো ভালোবাসে, আর আমারও খুব যত্ন নেয়। কিন্তু এটা সম্ভব না। কথাটা বলার সাথে সাথে তনিমার দিকে তাকালাম, দেখি তনিমার চোখ দিয়ে অঝোর ধারায় কান্না করতে করতে বাইরে চলে গেল। তনিমা মনে হয় আমাকে ভালোবাসে, আর তনিমা মনে হয় আমার কাছ থেকে এই কথা আশা করেনি। তাহলে কেন তনিমাকে বিয়ে করতে পারবে না? কি সমস্যা বলো দেখছি। অনেক সমস্যা আছে আঙ্কেল, আপনি আমার পুরো কাহিনী জানেন না। কেন আমি ছোট একটা বাচ্চা নিয়ে কেন এক শহর থেকে অন্য শহরে চলে আসলাম। আমার একটা পুরনো অতীত আছে, আর সেই অতীত শুনলে আপনি আর আমার সাথে আপনার মেয়েকে বিয়ে দিবেন না। তোমার একটা অতীত আছে? কই, তুমি তো আমাকে আগে বলনি। তখন বলার মতো পরিস্থিতি ছিল না, তাই বলিনি। কিন্তু আপনাদের কাছ থেকে আর লুকাবো না, সব বলবো আজ। তারপর আমি তনিমাকে ডাকলাম,
আর আমার অতীতের পুরো কাহিনী বলতে থাকলাম। তারপর আমি আমার পুরানো অতীত সব খুলে বললাম। দেখি তনিমা কান্না করতে করতে অন্য রুমে চলে গেল, আর তনিমার বাবা কোনো কথা না বলে চলে গেল। তারপর আমি নিজের রুমে চলে আসলাম। দেখি আমার ছেলেটা ঘুমিয়ে আছে। আজ মা বাবা আর রিমির কথা খুব মনে পড়ছে। এতদিনে হয়তো রিমি অন্য কারোর সাথে বিয়ে করেছে, কারণ রিমির কাছে তো আমি একটা খারাপ মানুষ ছিলাম। আর মা মনে হয় আমার উপর এখনো রেগে আছে। পুরনো কথা ভাবতে ভাবতে কখন যে স্বামীর পাশে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না। পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে নিলাম, অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি। কিন্তু আজ তনিমা আমাকে নাস্তা করতে ডাকলো না। মনে হয় আমার উপর রেগে আছে। কিন্তু আমি অফিসে গেলে স্বামীর কি হবে? স্বামীর বয়স 8 মাস, তাই তাকে একা রেখে যাওয়া যাবে না। প্রতিদিন তনিমা স্বামীকে তার কাছে নিজের মায়ের মতো দেখাশোনা করত। কিন্তু আজ কি হবে? আমি বিছানায় মাথা নিচু করে বসে আছি। তখনই তনিমা আসলো আর বলল, আপনি অফিসে চলে যান, আমি স্বামীকে দেখে রাখছি। আসলে কাল একটু দেরি করে ঘুমানোর জন্য সকালে উঠতে দেরি হয়ে গেল, তাই আপনার জন্য নাস্তা তৈরি করতে পারলাম না। কাল থেকে আবার তৈরি করে দেব। আমি তনিমার দিকে তাকিয়ে দেখি তনিমার চোখ মুখ ফুলে আছে, আর চোখ কিছুটা লাল হয়ে আছে। মনে হয় সারা রাত কান্না করেছে। তনিমা, আমাকে তুমি ক্ষমা করে দাও। তোমাদের কাছ থেকে আমার পুরনো অতীত লুকানোর জন্য যদি সেদিন সবকিছু বলে দিতাম, তাহলে আজ তোমাকে কষ্ট পেতে হতো না। কিন্তু কি করব বলো, আমি যে চাইলেও সবকিছু ভুলে যেতে পারবো না। আপনি কেন ক্ষমা চাইছেন? আর অন্যায় তো আমি করেছি। আমি আপনার সম্পর্কে সবকিছু না জেনে আপনাকে ভালোবেসেছি। আমি আর আপনাদের মধ্যে আসবো না, কিন্তু স্বামীকে আমার কাছ থেকে দূরে রাখবেন না। স্বামী আপনার ছেলে, আমি কোনোদিন ভাবিনি, সব সময় নিজের ছেলে মনে করে এসেছি। প্লিজ স্বামীকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দেবেন না। আমি তনিমার কথা চোখ দিয়ে টপটপ করে পানি পড়তে থাকলো। রিমির মধ্যে আর তনিমার মধ্যে কত পার্থক্য! রিমি নিজের সন্তানকে অমানুষ বলে, গালাগালি করে, আর তনিমা স্বামী কিছু না হওয়া সত্ত্বেও স্বামীর জন্য কত ভালোবাসা তার। আমি স্বামীর কাছে গিয়ে স্বামীর 2 গালে 2টা চুমু দিয়ে স্বামীকে তনিমার কোলে তুলে দিয়ে চলে আসলাম অফিসে। এভাবে চলতে থাকলো আমার একাকিত্ব জীবন। এখন স্বামী হাঁটতে শিখে গেছে, আর সব সময় তনিমার সাথে সব সময় দুষ্টামি করে। তনিমা এখন আর আমার উপর তেমন অধিকার দেখায় না। হয়তো তনিমা বুঝে গেছে যে পাওয়ার নাই তা নিয়ে ভেবে লাভ নাই। আর তনিমা স্বামীকে সব সময় কাছে রাখে, খুব আদর করে স্বামীকে। একদিন অফিস থেকে বাসায় আসলাম, তখন তনিমা স্বামীকে আমার কাছে দিতে আসলো। আজ স্বামী আমাকে মা ডেকেছে জানেন? তনিমা, তুমি সব জানো আমার প্রতি ঘটে যাওয়া সব ঘটনা, আর আমি চাই না স্বামী আপনাকে মা বলে ডাকুক, কারণ আপনি তো আর সারা জীবন আর স্বামীকে দেখাশোনা করবেন না। আজ না হয় কাল তোমার বিয়ে হয়ে যাবে, তখন আমি চাই না স্বামী তার মায়ের জন্য কান্না করুক। তাই তুমি ভবিষ্যতের কথা চিন্তা করে এখন মানিয়ে নিলে খুশি হতাম। আমি বুঝতে পারছি, আমি চেষ্টা করব। এভাবে চলে গেল আরো 2 বছর। এখন স্বামী ভালোভাবে কথা বলতে পারে। স্বামী এখন আমাকে আব্বু বলে ডাকে। যেদিন স্বামী আমাকে আব্বু বলে ডেকেছিল সেদিন যে কত খুশি হয়েছিলাম তা ভাষায় প্রকাশ করা যাবে না। আর এখন স্বামী তনিমাকে আন্টি বলে ডাকে। আমি জানি এসব তনিমা শিখিয়ে দিছে। এভাবে আরো কিছুদিন যাওয়ার পর তনিমা এসে বলল, বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে, কিন্তু সে স্বামীকে ছাড়া থাকতে পারবে না বলে অজরধারায় কান্না করতে থাকলো। আমি কি বলে তনিমাকে সান্ত্বনা দেব কিছু খুঁজে পাচ্ছি না, কারণ সেই ছোট থেকে স্বামী কোলে তুলে নিজের হাতে খাইয়ে বড় করেছে। সবাই কষ্ট হওয়ার কথা, কিন্তু বাস্তবটাকে মেনে নিতে হবে, নইলে পরে অনেক সমস্যার মধ্যে পড়তে হবে। কিছুদিনের মধ্যে তনিমার বিয়ে হয়ে গেল। এই কয়দিন স্বামীকে সবসময় কাছে নিয়ে রাখতাম, কারণ স্বামী এখনো ছোট। তাই কিছুদিন তনিমার থেকে দূরে রাখলে স্বামী হয়তো তনিমাকে আস্তে আস্তে ভুলে যাবে। তনিমা বিয়ের দিন স্বামীকে জড়িয়ে ধরে অনেক কান্না করেছিল, যেন মা তার ছেলেকে চিরদিনের জন্য ছেড়ে চলে যাচ্ছে। তনিমার কান্না দেখে আমারও খুব কান্না পাচ্ছিল। তারপর তনিমার বিয়ে হয়ে গেল। কিছুদিন স্বামী কান্না করছিল তনিমা না দেখতে পেয়ে, কিন্তু স্বামী ছোট, সে কারণে কিছুদিন পর আর কান্না করে না। এখন স্বামীকে আমার সাথে আমার অফিসে নিয়ে যাই। অফিসের সবাই স্বামীকে অনেক ভালোবাসে, সবাই স্বামীকে দেখে রাখে, সবাই স্বামীকে আদর করে। কিছুদিন পর অফিস থেকে জানালো আমার ট্রান্সফার করা হয়েছে, আর এখন আমার অফিস ঢাকাতে পোস্টিং করা হয়েছে।
আমিও সবকিছু মেনে নিলাম। তনিমার বাবার কাছ থেকে বিদায় নিয়ে ঢাকাতে চলে আসলাম। তবে ঢাকাতে আসার আগে তনিমা কিভাবে খবর পেয়েছিল আমরা একেবারের জন্য ঢাকায় চলে যাচ্ছি, সেদিন তনিমা এসে স্বামীকে কোলে তুলে অনেক আদর করে আর বলে মাঝে যেন তার সাথে দেখা করি। তারপর আমরা ঢাকায় চলে আসি। তারপর দেখতে দেখতে আরো 2টা বছর চলে গেল। এখন স্বামীকে একটা স্কুলে ভর্তি করিয়ে দিছি। আমি অফিসে যাওয়ার সময় স্বামীকে স্কুলে দিয়ে আসি, আর স্কুল শেষে স্বামীকে আমার অফিসে নিয়ে আসি। তারপর অফিস শেষে দুজন বাসায় চলে আসি। একদিন স্বামী বলল, আব্বু আব্বু তুমি জানো স্কুলে আমার সব বন্ধুরা তাদের আম্মুর সাথে যায়, তাদের আম্মু তাদের কত ভালোবাসে, কিন্তু আমার আম্মু নেই কেন? ও আব্বু বলো আব্বু, আমার আম্মু কোথায়? আমি স্বামীর কথা শুনে অনেক অনেক বেশি অবাক হলাম, কারণ এই 5 বছরে আমি একদিনও তার মায়ের কথা জিজ্ঞাসা করিনি। তাহলে আজ কেন তার মায়ের কথা জিজ্ঞাসা করলো? মনে হয় স্কুলে তার বন্ধুদের মায়ের সাথে আসতে দেখে স্বামীরও তার মায়ের কথা মনে পড়ছে। বাবা, তোমার আম্মু আমাদের উপর রেগে আছে, তাই আমাদের কাছে থাকে না। তোমার আম্মু আমাদের ছেড়ে দূরে কোথাও চলে গেছে। আব্বু আমাদের উপর কি কারণে রাগ করেছে? আমি কি ছোটবেলায় খুব দুষ্টুমি করতাম আম্মুর সাথে? না বাবা, তোমার আম্মু আমার উপর রেগে চলে গেছে। তোমার আম্মু ভালো না। আমার পিচ্চি বাবুটার কষ্ট বোঝে না, তাই তোমার আম্মু ভালো না। আব্বু তুমি কি বলেছিলে যে আম্মু রাগ করে চলে গেছে? আমার একটা রাজকুমারের খুব দরকার ছিল, কিন্তু তোমার আম্মু আমাকে দিতে রাজি ছিল না, তাই তোমার আম্মু রাগ করে চলে গেছে। আব্বু তাহলে তোমার আব্বু আম্মু কোথায়? তারা কেন আমাদের সাথে থাকে না? আমার আম্মু আব্বু আমাকে খুব ভালোবাসতো। ঠিক আমি যেভাবে তোমাকে আদর করি, ঠিক সেভাবে আমাকেও আদর করত। তাহলে তোমার আম্মু আব্বু কোথায়? আমি তো আমার আব্বুর সাথে থাকি, তুমি কেন তোমার আব্বুর সাথে থাকো না? তোমার আম্মুর জন্য আমার আম্মু আব্বু আমার উপর রেগে চলে গেছে। তাহলে আমার আম্মুর কাছে কোনোদিন যাব না। কেন যাবে না? তুমি তোমার আম্মুর কাছে, তুমি তো এইমাত্র বললে আমি আম্মুর কাছে যাব। না যাব না, আম্মু খুব খারাপ, অনেক পচা। আমার আম্মুর জন্য তোমার আম্মু আব্বু তোমার উপর রাগ করে চলে গেছে। পরে যদি আম্মুর জন্য তুমি যদি আমার উপর রেগে আমাকে ছেড়ে চলে যাও? না বাবা, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। মুয়া। আব্বু আমি তোমার আম্মুর আব্বুর কাছে যাব। কেন? তুমি আমার আম্মু আব্বুর কাছে যাবে কেন? আমি তোমার আম্মু আব্বুর কাছে গিয়ে মাপ চাইবো, যেন আমার আব্বুর ওপর যেন আর রেগে না থাকে। না বাবা, তারা তোমার কথা শুনবে না। আমার উপর আমার আম্মু অনেক রেগে আছে। না আব্বু, আমি যাব আর তোমার আম্মুর কাছে পা জড়ি ধরে মাপ চাইবো, যেন তোমাকে মাপ করে দেয়। আচ্ছা বাবা, তোমার পরীক্ষা শেষ হলে নিয়ে যাব। ঠিক আছে বাবা। ঠিক আছে আব্বু। তাই বলে স্বামী শুয়ে পড়ল, আর আমি ভাবতে থাকলাম আমাকেও অনেক মা বাবাকে দেখতে ইচ্ছে করছে। অনেকদিন মা বাবাকে দেখিনি, তাই স্বামীর পরীক্ষা শেষ হলে কিছুদিনের জন্য আবার সেই নিজের চিরচেনা শহর যশোরে যাব। এতদিনে মনে হয় রিমি আর একটা বিয়ে করে স্বামীর সাথে সুখে শান্তিতে সংসার করছে। রিমি সুখে থাকলেই ভালো, আমি আর কারো প্রতি মায়া জন্মাতে দেব না। এক রিমিকে ভালোবেসে আমার জীবনটা শেষ করে দিয়েছে, আমার মা বাবার কাছ থেকে আলাদা করে দিছে। আমি আর আমার ছেলের মাঝখানে অন্য কাউকে আসতে দেব না। তারপর পুরনো কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি ঠিক খেয়াল নেই। তারপর সকালে ফ্রেশ হয়ে স্বামীকে তৈরি করে স্বামীর স্কুলে নামিয়ে দিয়ে আমি অফিসে চলে আসলাম। এইভাবে দেখতে দেখতে স্বামীর পরীক্ষা শেষ হয়ে গেল, আর আমারও অফিস কিছুদিনের জন্য ছুটি নিয়ে আমার নিজের শহরে যাওয়ার জন্য ব্যাগপত্র গুছিয়ে নিলাম। পরের দিন রাত 12টার সময় ঢাকা টু যশোর 2টা টিকিট কিনে বাসে উঠে পড়লাম। আজ 5 বছর পর নিজের শহরে যাচ্ছি। মনের মধ্যে কেমন অন্যরকম একটা ভয় কাজ করছে। দীর্ঘ 6 ঘন্টা জার্নি করার পরে নিজের শহরে পৌঁছালাম। খুব ভালো লাগছে। অনেকদিন পর নিজের শহরে আসলাম। অনেক স্মৃতি জড়িয়ে আছে এই শহরের সাথে। তারপর একটা সিএনজি নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলাম। 30 মিনিট পর আমার বাসার সামনে আসলাম। বাড়িটা এখনো আগের মতো রয়েছে। এবারও মনে হয় বাড়িতে চুনকাম করা হয়নি। আমি দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর দরজা খুলে গেল, আর আমার মা দরজা খুলে দিল। মা আমাকে দেখে আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। মা আমাকে দেখে অঝোর ধারায় কান্না করে দিল, আর আমাকে জড়িয়ে ধরে
হাউমাউ করে কান্না করছে। আমিও 5 বছর পর মাকে দেখে আমিও কান্না করে দিলাম। আব্বু, তুমি কান্না করছো কেন? আর ইনি কি তোমার আম্মু? হঠাৎ করে স্বামী ডাকে আমাদের হুঁশ ফিরল। মা আমাকে ছেড়ে দিয়ে বলল, আমার দাদু ভাই। আমি মাথা ঝাঁকিয়ে ইশারা করে বললাম, হ্যাঁ। এবার মা নিচু হয়ে স্বামীর সামনে বসে পড়ল, আর সারা মুখে মা চুমু দিতে থাকলো, আর জড়িয়ে ধরে কান্না করতে লাগলো, আর বলল, বাবা আহনাফ, আমাকে ক্ষমা করে দে বাবা। তোকে না বুঝে অনেক কষ্ট আর অবহেলা করেছি রে বাবা। আমাকে তুই মাফ করে দে। মা কি বলছো তুমি? ছেলের কাছে কোনো মা মাপ চাই? তুমি আমাকে মাফ করে দাও এই 5 বছর তোমাদেরকে ছেড়ে দূরে থাকার জন্য। তুমি কাঁদছো কেন আব্বুর আম্মু? তুমি আমার আব্বুর উপর এখনো রেগে আছো? আমার আব্বুকে তুমি মাফ করে দাও। না দাদু ভাই, তোমার আব্বুর উপর আমার কোনো রাগ নেই, তবে অনেক অভিমান রয়েছে। 5 বছর আমার কথা তার একবারও মনে পড়েনি। খুব অভিমান তোমার আব্বুর উপর। আমার উপরে কি রাগ আর অভিমান করে আছো তুমি? যদি রাগ থাকে তাহলে আব্বুর মতো আমাকেও মাফ করে দাও। না দাদু ভাই, তোমার উপর কোনো রাগ বা অভিমান নেই। তুমি তো আমার সোনা দাদু ভাই। তাহলে আজ থেকে আমি তোমাকে কি বলে ডাকবো? আমাকে দাদু ভাই বলে ডাকবে, কেমন? আচ্ছা দাদু ভাই, তাই বলবো। তারপর আমরা বাসার ভিতরে ঢুকে গেলাম। বাসাটা ঠিক আগের মতোই আছে, কিছু পরিবর্তন হয়নি, শুধু অবহেলাটা নেই। তারপর ব্যাগপত্র নিয়ে আমি আর স্বামী উপরে উঠে রুমে প্রবেশ করলাম। আর তখন আমি বেশ অবাক হলাম, মানে প্রচন্ড অবাক হলাম, কারণ আমি কোনোদিন ভাবতে পারিনি রিমি এখানে থাকবে। হ্যাঁ, রিমি দেখি বিছানায় বসে আছে। অন্যদিকে ফিরে আমরা এসেছি হয়তো এখনো জানে না, কিন্তু রিমি এই বাড়িতে কেন? রিমিকে তো আমি মুক্ত করে দিয়েছি, তাহলে রিমি কেন এখনো এই বাড়িতে পড়ে আছে? আব্বু চলো, দাঁড়িয়ে পড়লে কেন? স্বামীর কথা শুনে রিমি আমাদের দিকে ফিরল। আমাদেরকে দেখে রিমির সাথে সাথে বিছানা থেকে লাফ দিয়ে নেমে পড়ল, আর অবাক করা দৃষ্টিতে তাকিয়ে আছে আমাদের দিকে। রিমি আমার থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক শুকিয়ে গেছে আর পাতলা হয়ে গেছে। রিমি কিছু বলছে না, চোখের পানি টলমল করছে। রিমি এবার দৌড়িয়ে এসে আমাকে জড়িয়ে ধরলো আর চিৎকার করে কান্না করতে থাকলো। রিমি আমাকে জড়িয়ে ধরে জোরে জোরে কান্না করছে, আর আমার গালে হাত দিয়ে আমার কপালে 2 গালে দাড়িতে পাগলের মতো চুমু খেতে লাগলো, আর শক্ত করে জড়িয়ে ধরে আছে। কোথায় ছিলে তুমি এই 5 বছর? তুমি চলে যাওয়ার পর তোমাকে আমি পাগলের মতো খুঁজেছি। জানো, তুমি চলে যাওয়ার পরে আমি পাগলের মতন হয়ে গেছিলাম। তোমাকে অবহেলা করতে করতে কখন যে ভালোবেসে ফেলেছিলাম নিজেই জানি না। কিন্তু আমাকে কি না বলতে দিয়ে আমাকে ছেড়ে চলে গেলে? খুব ভালোবাসি তোমাকে, প্লিজ আমাকে আর ছেড়ে চলে যেও না। আমি রিমিকে এক ঝটকায় সরিয়ে দিলাম আর বললাম, কে আপনি? আর আমাকে এভাবে জড়িয়ে ধরে কান্না করছেন কেন? আর কি সব ভালোবাসার কথা বলছেন? আমি কাউকে ভালোবাসতাম, এখন আর কাউকে ভালোবাসি না। রিমি আমার কথা শুনে যেন মনে হলো রিমির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। রিমি আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। প্লিজ আহনাফ, আমাকে মাফ করে দাও। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমাকে আর কষ্ট দিও না। তোমার দেওয়া কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। প্রতিদিন রাতে তোমার কথা ভেবে অনেক কষ্ট করতাম, অনেক কান্না করতাম। তুমি আসবে বলে প্রতিদিন তোমার পথের দিকে চেয়ে থাকতাম। তুমি আসবে আর আমাকে তোমার বুকে জড়িয়ে ধরে রাখবে। প্লিজ আমাকে মাফ করে দাও। আমি আর কষ্ট সহ্য করতে পারছি না। হাসালে, তুমি আমাকে ভালোবাসো তাই না? কোথায় ছিল তোমার এত ভালোবাসা যেদিন তোমাকে একবার দেখার জন্য টানা 2 বছর তোমার পিছনে পড়েছিলাম? কোথায় ছিল তোমার ভালোবাসা যেদিন আমি ভালোবাসার নামে শুধু অবহেলা পেয়েছি? তোমার কাছে প্রতিদিন মাফ চাইতাম আমার একটা মাত্র অন্যায়ের জন্য, কিন্তু আমি কি পেয়েছি? শুধু কিছু সুন্দর সুন্দর গালাগালি আর মায়ের অবহেলা। তুমি কি জানো আপনজনের অবহেলা কত কষ্টকর, কতটা অসহ্য, যা আমাকে ভিতর থেকে একদম শেষ করে দিয়েছে। তাই আমি আর কখনো অবহেলা সহ্য করতে পারবো না। আর কারো প্রতি আমার কোনো টান নেই বা ভালোবাসা নেই। এখন শুধু আমি আমার ছেলেকে নিয়ে বাঁচতে চাই। আমার পুরো পৃথিবী জুড়ে এখন শুধু আমার ছেলে রয়েছে। আমি আর কাউকে আমার পৃথিবীতে প্রবেশ করতে দেব না। রিমি এবার নিচে তাকিয়ে রেখে স্বামী দাঁড়িয়ে আছে। রিমি স্বামীকে দেখে আরো জোরে কান্না শুরু করে দিল, আর রিমি হাঁটু ভাঁজ করে স্বামীর সামনে গিয়ে বসে পড়ল আর জড়িয়ে ধরল স্বামীকে।
সামিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকলো আর দুই গালে চুমু খেলো। রিমির এমন ঢঙের ভালোবাসা দেখে আমার রাগটা চরমে উঠে গেল। রিমির সেসব বলা কথা হঠাৎ করে মনে পড়ে গেল। আমি রিমির কাছে থেকে সামিকে সরিয়ে নিয়ে সামিকে কোলে তুলে নিলাম। কি করছেন আপনি? আমার ছেলেকে এভাবে জড়িয়ে ধরেছেন কেন? আর ওকে এভাবে চুমু দিচ্ছেন কেন? কোনো অধিকার নেই আমার ছেলের উপর। কেন আমার ছেলেকে আমি জড়িয়ে ধরবো, তাতে অধিকারের কি আছে এখানে? তোমার ছেলে তাই না? কেউ একজন বলেছিল কোনো অমানুষের বাচ্চা আমার বাচ্চা হতে পারে না, তাই তাকে নষ্ট করে দিতে চেয়েছিল। আর আমি আমার ছেলে তো একটা অমানুষ, আর আমাদের মতো অমানুষকে আপনি নিজের ছেলে বলে দাবি করছেন? শুনে রাখুন, স্বামী শুধু আমার ছেলে আর কারো নয়। কেউ যদি আমার ছেলেকে আমার কাছ থেকে নিতে আসে তাহলে আমার থেকে কেউ খারাপ হবে না। এই বলে আমি ব্যাগপত্র আর স্বামীকে নিয়ে আমি আগে যেই রুমে থাকতাম সেই রুমে চলে আসলাম। রুমটা ঠিক আগের মতোই আছে। মনে হয় প্রতিদিন কেউ রুমটা নিজের মতো করে গুছিয়ে রাখতো। আর এদিকে রিমি কান্না করতে করতে নিচে নেমে সোজা মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকলো। কি হয়েছে রিমি, কান্না করছো কেন? মা, আমি কি এতটাই খারাপ যে তোমার ছেলে আমাকে এতটা ঘৃণা করে? এমনকি আমার ছেলেকে আমি একটু জড়িয়ে ধরেছি বলে তোমার ছেলে বলল আমার ছেলের উপর নাকি আমার কোনো অধিকার নেই। তুমি বলো মা, আমার ছেলেকে আমি আদর করব না তো কে আদর করবে? আর তোমার ছেলে বলল আমি যেন আমার ছেলেকে স্পর্শ না করি। আহনাফ মনে হয় আগের কথা কিছু ভুলতে পারেনি, এখনো মনে হয় তোর উপর রেগে আছে, তাই হয়তো তোর সাথে এমন ব্যবহার করছে। যখন তোর প্রতি রাগ কমে যাবে তখন দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তুই শুধু আমার ছেলেকে ভালোবেসে যাবি, দেখবি একদিন সব কিছু ভুলে তোর কাছে ফিরে আসবে। তারপর আমি রুমে এসে কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিলাম। তারপর একটু রেস্ট নিয়ে নিচে আসলাম দুপুরের খাবার খেতে। মা বাবা এখনো আসেনি অফিস থেকে। এখনই চলে আসবে, আমি ফোন করে সব বলে দিয়েছি, এখনই চলে আসবে। তুই খেতে বস। আর দাদু ভাই, তুমি আমার কাছে আসো, আজ খুব ভালো লাগছে। আজ অনেকদিন পর একসাথে এক টেবিলে খেতে বসলাম। মা রিমি, তুমি আহনাফের পাশে বসে আহনাফকে খাবার আগিয়ে দাও। তারপর যেই রিমি আমার পাশে বসলো আমি উঠে গেলাম চেয়ার থেকে। মা, আমি পরে খেয়ে নেব, এখন খেতে ইচ্ছে করছে না। আর স্বামীকে খাইয়ে দিয়ে সোজা আমার রুমে নিয়ে আসবে, ঠিক আছে মা? তাই বলে আমি উপরে উঠে রুমে চলে আসলাম। এভাবে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর বাসার কাজের লোক আমার রুমে খাবার দিয়ে গেল। খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে নিলাম, কিন্তু স্বামী এখনো রুমে আসলো না কেন? আমি উঠে নিচে গিয়ে দেখি রিবি আর স্বামী নিচে বসে আছে। বলতে গেলে স্বামী রিমির কোলে বসে বসে খেলা করছে, আর রিমি মাঝে মাঝে স্বামীর মুখে চুমু দিচ্ছে। আমি রিমির কাছ দেখে মাথাটা পুরো গরম হয়ে গেল। যখন জানতে পারে আমাদের ছেলে আসছে পৃথিবীতে, তখন রিমি যতটা না আমাকে অবহেলা করছে তার থেকে বেশি গালাগালি করছে আমার ছেলেটাকে। তাই আমি সোজা নিচে নেমে চলে আসলাম। আমি নিচে গিয়ে রিমির কোল থেকে স্বামীকে নিয়ে নিলাম। আপনাকে বলছি না আমার ছেলের উপর কোনো অধিকার দেখাতে আসবেন না? তারপরও কেন আমার ছেলের কাছে আসার চেষ্টা করছেন? আর আমি চাই না কোনো জানোয়ারের বাচ্চা কাছে আসুক। তাই বলে আমি ওখান থেকে স্বামীকে নিয়ে চলে আসলাম। সিঁড়ি বেয়ে উঠতে যাব, তখন দেখি মা পিছনে দাঁড়িয়ে এতক্ষণ সব শুনছিল। মায়ের মুখটা কেমন মলিন হয়ে আছে। আর এদিকে রিমি অঝোর ধারায় কান্না করতে লাগলো। রুমে এসে একটু রেস্ট নেওয়ার পর কেউ আমার নাম ধরে চিল্লাতে চিল্লাতে উপরে উঠে আসছে। আমি বাইরে আসতেই দেখি বাবা আমার নাম ধরে চিল্লাচ্ছে। আমি গিয়ে বাবাকে জড়িয়ে ধরলাম আর ভালো মন্দ জিজ্ঞাসা করে বাবাকে রুমে নিয়ে গেলাম। বাবা, তোমার দাদা ভাই আমার ছেলে স্বামী। বাবা স্বামীকে দেখে কোলে তুলে আদর করতে লাগলো। তারপর বাবার সাথে কিছুক্ষণ কথা বলে বাবা চলে গেল। তারপর আমি আর স্বামী একটু ঘুমিয়ে বিকালে উঠে একটু বাইরে হাঁটতে বের হলাম। অনেকদিন পর এই এলাকাতে আসলাম। কিছু চেনা পরিচিত মানুষের সাথে কথা বলে রাতে বাসায় আসলাম। আমি আর স্বামী রুমে বসে আছি, তখন রিমি রুমে আসলো। চলেন, রাতের খাবার খেয়ে নেবেন, সবাই নিচে অপেক্ষা করছে। আমি খাবো না, আর আমার খাওয়া নিয়ে তোমাকে চিন্তা করতে মানা করছি না? আর এর আগে 1 বছর যখন আমার খাবার কথা নিয়ে ভাবনি, এখনো না ভাবলেই চলবে। আমি আগে যেরকম ভাবে বাইরে খেতাম এখনো বাইরে বাইরে খাবো। আপনি শুধু মাকে বলেন স্বামীর খাবারটা যেন উপরে দিয়ে যায়। রিমি আর কিছু না বলে কান্না করতে করতে চলে গেল। কাঁদুক, তাতে আমার কি? আমিও অনেক কান্না করেছি, কেউ দেখেনি আমার কান্না। কিছুক্ষণ পর মা রুমে আসলো।
বাবা আহনাফ, তুই কি এখনো আমাদের উপর রাগ করে আছিস বাবা? যদি এখনো রাগ করে থাকিস তাহলে মাফ করে দে বাবা। আমরা সবাই নিজেদের ভুল বুঝতে পেরেছি। চল বাবা, একসাথে খেয়ে নি। না মা, আমার কিছু খেতে ইচ্ছে করছে না। আর তাছাড়া আমার বাইরের খাবার খেয়ে অভ্যাস হয়ে গেছে, তাই বাসার খাবার না খেলেও চলবে। তুমি স্বামীকে নিয়ে খাইয়ে দাও, আমি রুমে বসে আছি। মা আর কোনো কথা না বলে স্বামীকে নিয়ে চলে গেল। যাওয়ার সময় দেখলাম মায়ের চোখে হালকা পানি টলমল করছে। খুব কষ্ট হলো মায়ের চোখে পানি দেখে। মা কোনো দোষ করেনি, রিমির জন্যই তো মা আমাকে অবহেলা করত। না, মাকে আর কষ্ট দেব না। তারপর কিছুক্ষণ পর দেখি রিমি স্বামীকে দিয়ে গেল, আর আমি স্বামীকে বিছানায় বসিয়ে রুমের দরজা বন্ধ করে দিলাম। রিমির চোখে পানি দেখলাম, কাঁদলে কাঁদুক, তাতে আমার কিছু করার নেই। বিছানায় শুয়ে শুয়ে ভাবছি, রিমি আমাকে আগে দু চোখে দেখতে পারত না, আর এখন কেমন দৃষ্টিতে তাকিয়ে থাকে। রিমির চোখে এখন আমার জন্য অন্য কিছু দেখি। হয়তো আমার অনুপস্থিতিতে আমাকে ভালোবেসে ফেলছে, কিন্তু রিমির উপর যে এখন আমার কোনো রকম ফিলিংস কাজ করে না। 5 বছর আগের কথা মনে পড়লে ভীষণ রাগ আর কষ্ট হয় খুব। পুরনো কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি নিজেই জানি না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি স্বামী বিছানায় নেই। আমি তাড়াতাড়ি বিছানা থেকে উঠে চোখ মুছতে মুছতে নিচে এসে দেখি স্বামীকে সুন্দর পোশাক পরিয়ে নিজের কোলে তুলে খুব সুন্দর করে নিজের হাতে খাইয়ে দিচ্ছে, আর তারা কথা বলছে। বাবা, তোমার এতদিন মায়ের কথা মনে পড়েনি? খুব মনে পড়তো আম্মু। আমার স্কুলের সব বন্ধুদের তাদের মা স্কুলে নিয়ে যেত, আবার নিয়ে আসতো। খুব মন খারাপ হতো তখন, কিন্তু আব্বুকে যেই মায়ের কথা বললাম তখন আব্বু বলতো আমার নাকি কোনো মা নেই, আমার মা নাকি খুব পচা। আমাকে আর আব্বুকে অনেক গালাগালি করতো আর অবহেলা করতো। কিন্তু আম্মু, তুমি তো অনেক ভালো। আম্মু, তাহলে আব্বু ওরকম কথা বলতো কেন যে তুমি অনেক খারাপ পচা? স্বামীর কথা শুনে রিমির মুখটা মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল, কারণ সে নিজেই তো তার ছেলেকে আর আহনাফ অনেক গালাগালি আর অনেক খারাপ ভাষায় কথা বলেছে। ভাবতেই চোখ দিয়ে 2 ফোঁটা নোনা জল বের হলো। আমি আর দাঁড়িয়ে না থেকে রিমির সামনে চলে গেলাম। এই যে মিস ভদ্র মহিলা, আপনার লজ্জা করে না পরের ছেলেকে আদর করতে? আর আমাদের মতো পাপী নোংরা মানুষকে স্পর্শ করলে আপনার আবার সমস্যা হবে। আর স্বামী, তোমাকে না বলছি আমাকে না বলে কোথাও যাবে না, তাহলে কেন এখানে আসছো? আর আমি বলেছি না তোমার আম্মু নেই, তাহলে কেন এই মহিলাকে আম্মু বলছো? আর যেন কোনোদিন তোমাকে আম্মু বলতে না দেখি, মনে থাকবে তো? আর আমি তোমার আব্বু আম্মু, মনে থাকবে তো? আব্বু, কিন্তু এই আম্মুটা বলেছে উনি নাকি আমার আম্মু, তাই আমি আম্মু বলে ডেকেছি। আর এই আম্মু আমার অনেক ভালোবাসে আর আদর করে, আমি আম্মু বলে ডাকি। চুপ, একদম চুপ। আর একবার আম্মু বলে তোমাকে একটা থাপ্পড় মারবো। স্বামী আমার ঝাড়ি শুনে ভয় পেয়ে গেল আর কান্না করতে লাগলো। প্লিজ স্বামীকে বকবেন না, ওর কোনো দোষ নেই। আমি ওকে জোর করে নিয়ে আসছি। আর ওকে কেন পাপী নোংরা বলছেন? ও তো একটা ছোট বাচ্চা। এই কথাটা আজ থেকে 5 বছর আগে আমার ছেলেকে বলেছিল। তখন সে একদম বাচ্চা ছিল, একদম নিষ্পাপ ছিল। এতটাই নিষ্পাপ ছিল যে তার তখনও জন্ম হয়নি। তখন থেকে সে অন্যায়ভাবে নিয়মিত অমানুষ পাপী জানোয়ার বলে স্বীকৃতি পেয়েছে। আমার কথা শুনে রিমি এবার মাথাটা নিচু করে জোরে জোরে কান্না করতে করতে ফ্লোরে বসে পড়ল আর কান্না করতে থাকলো। আমি স্বামীকে নিয়ে চলে আসলাম উপরে। স্বামী কান্না করতে করতে আমার কাঁধের উপর ঘুমিয়ে পড়েছে। আমি স্বামীকে বিছানায় রেখে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে গুছিয়ে নিলাম, একটু বাবার অফিসে যাব। আজ অনেকদিন পর একটু অফিসে যাব, কিন্তু স্বামী ঘুমিয়ে পড়েছে। ওকে রেখে যাব নাকি সাথে নিয়ে যাব, এই নিয়ে চিন্তায় পড়ে গেলাম। তারপর স্বামীকে রেখে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। তারপর রুম থেকে বেরিয়ে মায়ের কাছে চলে গেলাম। মা, আমি একটু অফিস যাচ্ছি। স্বামী ঘুমিয়ে আছে, আমি জেগে গেলে তোমার কাছে রাখবে, আর যেন কেউ ওকে স্পর্শ করে না, তাহলে আমার থেকে খারাপ
কেউ হবে না। বাবা আহনাফ, তুই এখনো পুরনো কথা ভুলতে পারিসনি। বাবা, আগের সব কথা ভুলে গিয়ে নতুন করে শুরু করা যায় না? মা, আমি চাইলেও কিছু ভুলতে পারবো না, যার জন্য আমার জীবন থেকে 5টা বছর কষ্ট আর অবহেলায় কেটেছে। 5 বছর আমার মা বাবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করছে একটা নিষ্পাপ শিশু। তার জন্য 5 বছর মায়ের আদর থেকে বঞ্চিত হয়েছে। কিভাবে সবকিছু ভুলে যাব বলো মা? আমি এখানে আসতে চাইতাম না, শুধু স্বামী তোমাদের দেখবে বলে আসছি এখানে। আর যদি তোমরা মনে করো আমি এসে তোমাদেরকে আবার বিরক্ত করছি, তাহলে একবার বলো, এখনই চলে যাব, আবার চিরদিনের জন্য। না বাবা, যাস না তুই। যেভাবে থাকিস আমরা আর কিছু বলবো না, কিন্তু আমাদের ছেড়ে আর যাস না। আর কত কষ্ট দিবি এই মাটাকে? আমি কোনো কথা না বলে চলে আসলাম ওখান থেকে। তারপর সোজা অফিসে চলে আসলাম। অফিসে সবার সাথে বেশ আড্ডা দিলাম, যারা নতুন স্টাফ তাদের সাথে পরিচয় হয়ে নিলাম। তারপর দুপুরে বসে আছি, লাঞ্চ করার সময় হয়ে গেছে। আমি নিজের ডেস্কে বসে আছি, তখন বাবা আসলো আর বলল, চল আহনাব, লাঞ্চ করে আসি। কিন্তু আমি যেতে চাইলাম না, শুধু স্বামীর জন্য বাসায় আসলাম। বাবা কলিং বেল বাজালো। কিছুক্ষণ পর মা এসে দরজা খুলে দিল। আমি ভিতরে ঢুকে দেখি স্বামী আর রিমি দুজনে হেসে হেসে খেলা করছে আর দুষ্টামি করছে। রিমি আমাকে আসতে দেখে রিমি স্বামীর থেকে দূরে সরে গেল, মনে হয় কিছুটা ভয় পাইছে। আমি আর কিছু বললাম না, কারণ এখানে বাবা রয়েছে। আমি চুপচাপ স্বামীকে নিয়ে উপরের রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর রিমি রুমে আসলো। আপনাকে নিচে ডাকছে দুপুরের খাবার খেতে। সবাই নিচে বসে আছে, অপেক্ষা করছে। আমি খাবো না, ক্ষুধা নাই, বাইরে থেকে খেয়ে নিব। আপনি চলে যান সামনে থেকে। কেন বাইরে খাবেন কেন? আপনার জন্য খাবার রান্না করা হয়েছে তো। এসব ঢং বাদ দেন। এতদিন কোথায় ছিল তোমার এসব ঢং? যত সব ঢং দেখলে বাঁচি না। আর একটা কথা, আপনাকে না বলা হয়েছে স্বামীর থেকে দূরে থাকবেন? কারণ আমি কিছুদিনের জন্য এখানে এসেছি, আবার কিছুদিন পর কাউকে না বলে হঠাৎ করে হারিয়ে যাব। তাই স্বামীর সাথে বেশি কথা বলবেন না, পরে সমস্যা হবে। তখন বারবার আপনার কাছে যাইতে চাইবে, আর সেটা কোনোদিন সম্ভব না। আর বিকালে আমি উকিলের কাছে যাব, কারণ 5 বছর আগে যেই কাজ করতে চেয়েছিলাম সেটা এখন করব। মানে আপনাকে ডিভোর্স দিয়ে চিরদিনের জন্য মুক্ত করে দেব। রিমি এবার দৌড়িয়ে এসে আমার পা জড়িয়ে ধরলো আর বলল, প্লিজ আনাফ, একবার আমাকে ক্ষমা করে দাও। আর কষ্ট দিও না, অনেক কষ্ট সহ্য করেছি, আর পারছি না। তুমি যদি চলে যাও তাহলে যাবার আগে আমাকে খুন করে যাবে, কারণ তোমাকে আর আমার ছেলেটাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তুমি চলে যাবার আগে আমাকে তোমার হাত দিয়ে খুন করে চলে যাবে, তাহলে আমাকে আর কোনোদিন কষ্ট পেতে হবে না। রিমির কান্না দেখে আমার খুব খারাপ লাগলো, খুব কষ্ট হতে লাগলো। কারণ রিমিকে তো আমি পাগলের মতো ভালোবাসতাম, এখনো ভালোবাসি। কিন্তু আমার রাগ আর অভিমানের কাছে আমার ইগোটা বারে বারে হার মেনে যাচ্ছে। তখন স্বামী আমাদের কাছে আসলো। স্বামী সোজা গিয়ে রিমির সামনে গিয়ে রিমির চোখের পানি মুছে দিচ্ছে। আম্মু, তুমি আব্বুর পা ধরে কান্না করছো কেন? তুমি কেঁদো না আম্মু, আমিও কিন্তু কেঁদে দেব। আর আব্বু, আম্মু তোমার কাছে কিসের জন্য মাপ চাইছে? তুমি আম্মুকে মাফ করে দাও আব্বু। স্বামী, তুমি তোমার দাদু ভাইয়ের কাছে যাও। আর তুই আমার ছেলেটাকে নিজের করে নিয়েছিস, যে তোর হয়ে কথা বলছে তোকে ক্ষমা করে দিতে পারি। তাহলে আমার জীবন থেকে 5 বছর ফিরিয়ে দেই, যেখানে আমি প্রতিনিয়ত অবহেলা পেয়েছি। তোর কারণে আমি 5 বছর মা বাবার থেকে দূরে থেকেছি। তোর কারণে মায়ের কাছ থেকে যে অবহেলা পেয়ে প্রতি রাতে কান্না করেছি, কষ্টে বুক ফেটে চিৎকার করে কান্না করতাম। দিতে পারবি সেই চোখের পানি? তোর জন্য আমার ছেলেটা 5 বছর মায়ের আদর থেকে বঞ্চিত হয়েছে। ফিরিয়ে দিতে পারবি আমার জীবনের সবচেয়ে কালো অধ্যায় ভুলিয়ে দিতে? রিমি কোনো কথা না বলে ফ্লোরে বসে বসে কান্না করছে। আমি রুম থেকে চলে আসলাম বাইরে। তারপর স্বামীকে নিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। ভীষণ রাগ হচ্ছে রিমির উপর। যখন আমাদের ছেলে গর্ভে ছিল তখন মনে ছিল না এসব কথা? যত সব আহ্লাদ খানি দেখলে বাঁচি না। তারপর সোজা ভালো একটা উকিলের কাছে আসলাম, যেন 20 দিনের মধ্যে ডিভোর্স পেপার রেডি করতে পারে। তারপর উকিলের সাথে সব কথা বলে বাইরে চলে আসলাম। রাত 9টার সময় আমি আর স্বামী বাইরে থেকে কিছু খাবার খেয়ে রাতে বাসায় আসলাম, কারণ স্বামীকে আবার বেশি রাত পর্যন্ত বাইরে রাখা যাবে না। তাই বাসায় চলে আসলাম।
বাসায় এসে রুমে একটু রেস্ট নিচ্ছি, তখন রিমি আসলো আমার রুমে। আম্মু রাতের খাবার খাওয়ার জন্য ডাকছিল, আপনি আসবেন না? না, আমি আর সামি বাইরে থেকে খেয়ে এসেছি, এখন আমরা কেউ ডিনার করব না। আর আপনাকে না মানা করছি আমাদের উপর কোনো রকম অধিকার ফলাবেন না, তাও আপনার লজ্জা করে না? কেন বারবার নীল লজ্জার মতো আমার রুমে আসেন? হ্যাঁ, রিমির চোখ দুইটা পানিতে টলমল করছে, এখনই মনে হয় পানি ছেড়ে দেবে। স্বামীকে কেন বাইরে খাবার খাওয়ালেন? ও তো এখনো ছোট, বাইরের খাবার খাইলে শরীর অসুস্থ করবে। কেউ একদিন আমাদের বলেছিল রাস্তায় কুকুর, আর রাস্তার কুকুররা বাইরের খাবার খাইলে কিছু হবে না। আর এই 5 বছর আমরা বাইরের খাবার খাই, তাই আপনি বেশি অধিকার না দেখিয়ে নিজে নিজের মতো থাকবে, আর আমরা আমাদের মতো। রিমি এবার কান্না করে দিল, কারণ এখন তার বলার কিছু নেই, কারণ এই কথাগুলো রিমি একদিন আহনাফকে বলেছিল। তাই রিমি আর কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। আব্বু, তুমি আম্মুকে সব সময় কাঁদাও কেন? তুমি জানো না আব্বু আম্মু আমাকে অনেক আদর করে, নিজের হাতে খাইয়ে দেয়, জড়িয়ে অনেক আদর করে আমায়। আব্বু, আমরা এখানে সারা জীবন থাকতে পারি না, আর দাদু ভাইটা অনেক ভালো, খুব আদর করে আমাকে। না আব্বু, আমরা এখানে থাকবো না। যদি এখানে থাকি তাহলে তোমার কাছ থেকে আমাকে আবার আলাদা করে দেবে। আর তুমি কি চাও বাবা যে আমি তোমার কাছ থেকে দূরে সরে যাই? না আব্বু, তুমি আমাকে রেখে চলে যেও না, আমি তোমার কাছেই থাকবো। কিন্তু আমরা যে কদিন এখানে আসি সে কয়দিনে আমি আম্মুর কাছে একটু আদর পেয়ে নিই। আমি স্বামীর কথা ভেবে কি বলবো কিছু বুঝতে পারছি না। কি করব, ছোট বাচ্চা একটা, কোনোদিন মায়ের আদর পাইনি, এখন তাও আমি তার আদর থেকে দূরে সরিয়ে দিচ্ছি? না বাবা, তুমি যত ইচ্ছা তোমার আম্মুর কাছে যেতে পারো, কিন্তু আমরা এখান থেকে চলে যাওয়ার পর কিন্তু আম্মুর জন্য কান্না করতে পারবো না। আচ্ছা, মনে থাকবে আব্বু। তাই বলে স্বামী এক দৌড়ে নিচে চলে আসে আর তার মায়ের কোলে উঠে পড়ে জড়িয়ে ধরে। কি হলো? আমার বাবাটা আজ আমার কাছে? কি ব্যাপার? তোমার আব্বু দেখলে যে আমাকে খুব বকবে। না আম্মু, আব্বু বকবে না, আব্বুই তো তোমার কাছে আসতে বললো, আর তোমার কাছে থেকে যেন আদর গুলো নিয়ে নি। স্বামীর কথা শুনে রিমি স্বামীকে জড়িয়ে ধরে বেশ কয়েকটা চুমু দিল। আমাকে একটু তোমার হাতে খাইয়ে দেবা? তুমি যখন খাইয়ে দাও তখন আমার খুব ভালো লাগে জানো। রিমি আর কিছু বলল না, কান্না করতে করতে এক প্লেট খাবার নিয়ে এসে খুব যত্ন করে খাইয়ে দিল। তারপর খাওয়া শেষে রিমি স্বামীকে আহনাফের রুমে দিয়ে আসতে গেল। ধন্যবাদ আপনাকে। হঠাৎ কিসের জন্য ধন্যবাদ বলছেন? এই যে স্বামীকে আমার কাছে পাঠালেন তাই। আমার কোনো ইচ্ছা নেই আমার ছেলেকে আপনার কাছে পাঠাবো। স্বামী জেদ ধরেছিল, আর আমরা আর 20 দিন এখানে আছি, তাই স্বামী যেন সব সময় হাসি খুশি থাকে, সেজন্য আপনার কাছে পাঠাইছি। আপনি যে আবার অন্য কিছু ভাববেন না। আর 20 দিন পর আমরা আবার চলে যাব। আর আমি উকিলের কাছে গিয়েছিলাম, বলছে 20 দিনের মধ্যে ডিভোর্স পেপার রেডি হয়ে যাবে। প্লিজ আপনি চলে যাবেন না, আমি স্বামীকে ছাড়া থাকতে পারবো না। দরকার হলে আমি স্বামীর আশেপাশে যাব না, তবু আপনি চলে যাবেন না। খুব কষ্টে কাটিয়েছি এই 5টা বছর, প্রতিটা রাতে আপনার জন্য কান্না করেছি আর সব সময় দোয়া করেছি যেন আপনি আমার ছেলে সুস্থ থাকেন। আমি আর কোনো প্রকার অধিকার দেখাবো না, তবু আমাকে ছেড়ে চলে যাবেন না। আমি আর কোনো কথা না বলে ছাদে চলে আসলাম। এসে রিমির বলা কথাগুলো ভাবছি আর সিগারেট টানছি। তারপর রুমে এসে দেখি স্বামী ঘুমিয়ে পড়েছে। রিমি স্বামী পাশে শুয়ে স্বামীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি রুমে আসার পরই রিমি বিছানা থেকে দাঁড়িয়ে গেল। এখন যাও, অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো। আমি কি আজ স্বামীর পাশে ঘুমাতে পারি? প্লিজ মানা করবেন না। আপনি তো আমাকে ছেড়ে চলে যাবেন, শুধু এই কয়টা দিন আমাকে থাকতে দিন স্বামীর পাশে, আর তারপরে হয়তো আর কোনোদিন থাকা হবে না। যেখানে নিজের ছেলেকে আদর করতে পারমিশন নিতে হয় সে জীবন রেখে আর লাভ নেই। কি বলছেন? আমি তো একটা জানোয়ার, আর জানোয়ারের সাথে রাতে থাকতে পারবেন যদি আপনার দুর্বলতার সুযোগ নেই? আর আপনিই তো একদিন বলেছিলেন আমাকে। পুরোনো কথা বলবেন না, খুব কষ্ট হয় পুরোনো কথা মনে করলে, যা আমার মনটাকে তিলে তিলে শেষ করে দিয়েছে। আপনার কোনো সমস্যা না হলে থাকতে পারেন। রিমি স্বামীর পাশে শুয়ে পড়ল, আর আমি সোফায় শুতে যাব। তখন আপনি সোফায় শুতে যাচ্ছেন কেন? বিছানায় আসেন। বিছানায় ঘুমালে আবার আমাদের মতো অমানুষ নিজেকে কন্ট্রোল করতে পারবো না,
তার থেকে আপনি বিছানায় ঘুমান, আমি সোফায় ঘুমাই। রিমি কিছু না বলে বিছানায় ঘুমিয়ে পড়ল। রিমির খুব কষ্ট হচ্ছে। এতদিন আহনাফের জন্য অপেক্ষা করলো যে আহনাফকে ভালোবেসে আবার সুখে শান্তিতে সংসার করবে, কিন্তু আহনাফ তার রাগ আর অভিমানের কাছে হার মেনে গেল। এদিকে আহনাফ ভাবছে রিমি এখন আর আগের মতো নেই। রিমি অনেক চেঞ্জ হয়ে গেছে। সব সময় আমার পাশে থাকতে চাই, কিন্তু আমি আসতে দেই না। রিমি মনে হয় আমাকে ভালোবাসে, অনেক ভালোবাসে হয়তো। পরের দিন আমার একটু তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেল। আমি বিছানার দিকে তাকিয়ে দেখি স্বামী রিমিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। রিমির চোখ দুটো ফুলে আছে, মনে হয় সারা রাত কান্না করেছে। চুলগুলো এলোমেলো ভাবে রিমির মুখের উপর আছে। খুব মায়াবী লাগছে রিমিকে। আর স্বামী যেন মনে হয় সব থেকে বেশি খুশি, কারণ স্বামী তার মায়ের বুকে পরম যত্নে ঘুমিয়ে আছে। খুব ভালো লাগছে দেখে মা ছেলের ঘুমন্ত চেহারা। আমি বাথরুমে ঢুকলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে দেখি স্বামী আর রিমি দুজনে দুষ্টামি করছে। আমাকে দেখে রিমি চুপ হয়ে গেল। আমি বাইরে বের হয়ে আসলাম। বাইরে থেকে হালকা নাস্তা করে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি রিমি, মা আর স্বামী তিনজনে বসে বেশ আড্ডা দিচ্ছে। বাবা আহনাফ, সকালে নাস্তা না করে কোথায় গিয়েছিলি? বাইরে গিয়েছিলাম নাস্তা করতে, তাই দেরি হয়ে গেল। বাইরে কেন নাস্তা করবি? আমি তো তোর জন্য নাস্তা তৈরি করেছি। এই বাড়িতে আমার জন্য আবার নাস্তা তৈরি হলো কবে থেকে? এমন করে কেন বলছিস বাবা? মানুষ মাত্রই তো ভুল করে, তাই বলে তুই আমাদের ক্ষমা করে দিবি না? আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি, আর বাইরের খাবার খেয়ে অভ্যাস হয়ে গেছে, তাই বাসার খাবার ভালো লাগে না। আমি এই বলে রুমে চলে আসলাম। এভাবে কেটে গেল 20 দিন। এই 20 দিনে রিমি আমাকে অনেক ভালোবেসে ফেলছে, তা রিমির আচরণে বুঝতে পারছি। রিমি এই 20 দিন প্রতিদিন আমার রুমে ঘুমাতো। রিমি আর স্বামী বিছানায় আর আমি সোফায় ঘুমাতাম। রিমি আমাকে আগের তুলনায় এখন বেশি কেয়ার করে। কাল বিকালে চলে যাব আবার ঢাকায়। কাউকে কিছু বলিনি কখন যাব। পরের দিন সকালে উঠে চলে গেলাম উকিলের কাছে, ডিভোর্স পেপার নিয়ে বাসায় আসলাম। কিছুক্ষণ পর রিমি আমার রুমে আসলো স্বামীকে নিয়ে। এই যে এটা ধরুন আপনার চিরমুক্তির ডিভোর্স পেপার, আর আমি বিকেলে রওনা দেব। আমার কথা শুনে রিমির হাস্যোজ্জ্বল চেহারাটা নিমিষেই মলিন হয়ে গেল, আর দৌড়িয়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। প্লিজ, আপনি এমন কাজ করবেন না, এত বড় অন্যায় করবেন না। আমি আপনাকে ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। প্লিজ আমাকে ছেড়ে চলে যাবেন না। দরকার হলে আমাকে নিয়ে চলেন, অন্তত স্বামীর জন্য আমাকে সাথে করে নিয়ে চলেন। না, তা কোনোদিন সম্ভব না, কারণ আমার মনে যে ভালোবাসা ছিল তা অবহেলায় পরিপূর্ণ হয়ে গেছে। এখন আর চাইলেও সে অবহেলাকে মুছে ফেলা যাবে না। আমি আপনার পায়ে ধরি, আমাকে রেখে যাবেন না। খুব ভালোবাসি আপনাকে, স্বামীকে। স্বামীকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দেবেন না। আর আপনি যদি আমাকে ছেড়ে চলে যান, তাহলে আপনি যদি কোনোদিন ফিরে আসেন, তাহলে সেদিন শুনবেন রিমি বলে এই পৃথিবীতে আর কোনো হতভাগা মা থাকে না। চিরদিনের জন্য চলে যাব না ফেরার দেশে, তখন আর কাউকে বিরক্ত করব না। রিমির এমন কান্না দেখে আমার বুকের ভিতর ভীষণ ব্যথা অনুভব করলাম। রিমি পাগলের মতো আমার পা ধরে কান্না করতে লাগলো। আমি রিমির থেকে ছাড়িয়ে ছাদে চলে আসলাম আর ভাবতে থাকলাম এখন আমি কি করব। একদিকে রিমির ভালোবাসা, অন্যদিকে মা বাবা আর স্বামীকে তার মায়ের থেকে বঞ্চিত করা। কি করব কিছুই ভেবে পাচ্ছি না। আর যদি রিমি সত্যি সত্যি কিছু করে ফেলে, তখন স্বামীকে কি উত্তর দেব? সারা জীবন স্বামীর কাছে অপরাধী হয়ে থাকবো। আমি আর কিছু ভাবতে পারছি না। ব্যাগপত্র গুছিয়ে বাস স্ট্যান্ডে চলে আসলাম। আসার সময় মা আর রিমি পাগলের মতো কান্না করছিল, কাউকে ছেড়ে আসতে ইচ্ছে করছিল না। বাসের জন্য বাস স্ট্যান্ডে বসে আছি, তখন হঠাৎ করে ফোনটা বেজে উঠলো। ফোন হাতে নিয়ে দেখি বাবার নাম্বার। আমি ফোনটা রিসিভ করলাম। তারপর বাবা যা বলল সেটা শোনার জন্য আমি কোনো আশা করিনি। বাবা আহনাফ, তুই যেখানে থাকিস তাড়াতাড়ি হাসপাতালে চলে আয়। কেন বাবা, কি হয়েছে? মায়ের কি কোনো কিছু হয়েছে? না, তুই চলে যাওয়ার রিমি পাগলের মতো চিৎকার করে কান্না করছিল। তারপর রিমি দৌড়ে তার রুমে গিয়ে দরজা আটকিয়ে দেয়। রিমি আত্মহত্যার চেষ্টা করছিল। তুই তাড়াতাড়ি হাসপাতালে চলে আয়। তাই বলে বাবা ফোন কেটে দিল। আমি বাবার কথা শুনে বাস স্ট্যান্ডে একটা বেঞ্চে বসে পড়লাম। রিমি সেদিন বলেছিল যে আমি যদি চলে যাই তাহলে সে এই পৃথিবী থেকে চিরদিনের জন্য চলে যাবে, কিন্তু আমি রিমির কথা বেশি একটা গুরুত্ব দেইনি।
রিমির কথা ভাবতে ভাবতে চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি বের হলো। আমি তাড়াতাড়ি ব্যাগ নিয়ে আমি আর স্বামী সোজা হাসপাতালে চলে আসলাম। হাসপাতালে এসে দেখি মা আর বাবা বসে আছে। আমি যাওয়া মাত্রই মা আমাকে একটা ঠাস করে চড় মারলো। তোর জন্য মেয়েটা আর কত কষ্ট পাবে, তুই এত পাষাণ কিভাবে হলি? এখন তোকে আমার ছেলে বলতেও ঘৃণা করছে। একজন মায়ের কাছ থেকে তুই তার বাচ্চা নিয়ে দূরে চলে গেছিস। তুই জানিস এটা কোনো মা সহ্য করতে পারবে না। মেয়েটা প্রতি রাতে তোর জন্য কত কান্না করেছে জানিস? প্রতিদিন আমাকে জড়িয়ে প্রচুর কান্না করতো আর বলতো, মা তুমি আমার ছেলে আর স্বামীকে ফিরিয়ে দিতে, কিন্তু আমি কিছু বলতে পারতাম না। আজ যদি আমার মেয়েটার কিছু হয়ে যায় তাহলে চিরদিনের জন্য আমাকেও হারাতে হবে। আমি মায়ের কথা শুনে মাথা নিচু করে কান্না করছি। প্রচুর কষ্ট হচ্ছে রিমির এই অবস্থা দেখে। আজ যদি রিমির কিছু হয়ে যায় তাহলে আমি সারা জীবনে নিজেকে ক্ষমা করতে পারবো না। আর স্বামীকে কি বলবো আমার জন্য তার এই পৃথিবী থেকে চলে গেছে। খুব কান্না পাচ্ছে। বাবাকে জড়িয়ে কান্না করতে থাকলাম। কিছুক্ষণ পর ডাক্তার বের হয়ে আসলো। আমি দৌড়িয়ে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার, আমার রিমি এখন কি রকম আছে? কি হলো ডাক্তার সাহেব, কথা বলছেন না কেন? কি হয়েছে আমার রিমির? দেখুন, আমরা আমাদের বেস্ট চেষ্টা করছি, কিন্তু জ্ঞান না ফেরা পর্যন্ত কিছু বলতে পারছি না। আমি কি একটু দেখা করতে পারি রিমির সাথে? না, এখন দেখা করা সম্ভব না। জ্ঞান ফিরলে কেবিনে দেওয়া হবে, হলেই তখন দেখা করতে পারবেন। আমি স্বামীকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। আমি যদি রিমিকে মেনে নিতাম তাহলে আজ এই দিনটা দেখতে হতো না। আজ আমি আমার অভিমান আর ইগোর জন্য রিমিকে চিরতরে হারিয়ে ফেলবো। না, এ হতে পারে না। রিমি আমাকে ছেড়ে চলে যেতে পারে না। আমি আস্তে আস্তে মায়ের কাছে গেলাম। মায়ের সামনে হাঁটু গেড়ে বসে পড়লাম। মা, আমাকে তুমি ক্ষমা করে দাও। আজ আমার জন্য রিমির এই অবস্থা। খুব কষ্ট হচ্ছে মা। মা, তুমি রিমিকে বলো তোমার স্বামী তোমার কাছে চলে এসেছে। তুমি রিমিকে উঠতে বলো মা। মা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কিচ্ছু হবে না তোর। রিমির দেখিস সব ঠিক হয়ে যাবে। এভাবে কান্না করিস না, শক্ত হ বাবা। 17 ঘন্টা পর রিমির জ্ঞান ফিরল আর রিমিকে পাশের একটা কেবিনে শিফট করলো। তারপর ডাক্তার সাহেব আমাদের একজন একজন করে দেখা করতে গেল। প্রথমে মা দেখা করতে গেল। কিছুক্ষণ পর মা বের হয়ে আসলো। তারপর আমি আর স্বামী গেলাম রিমির কাছে। রিমি আমাকে দেখে মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। আমি গিয়ে রিমির একটা হাত আমার হাতের মুঠোয় মধ্যে করে শক্ত করে ধরলাম। তুমি চিরদিনের জন্য চলে যেতে চাইছিলা, তাই না? তুমি চলে গেলে তোমার ছেলের মা হবে কে? তোমার ছেলেকে আদর করবে কে? তুমি চলে গেলে স্বামী মা বলে কাকে ডাকবে? তুমি চলে গেলে এ অমানুষকে মানুষ করবে কে? আমাদের কথা একবারও ভাবলে না তুমি? তুমি চলে গেলে আমার মা বাবাকে দেখে রাখবে কে? একবারও আমাদের কথা ভাবলে না তুমি? আমি চলে গেলে কারোর কি আসে যায়? ছেলে থাকতে ছেলেকে ঠিক মতো কাছে টানতে পারি না। স্বামী থাকতে আমি একজন স্বামী হারা, তাই আমি আর বাঁচতে চাই না। তুমি জানো, তুমি যেদিন আমার দুধের বাচ্চাকে নিয়ে চলে গিয়েছিলে সেদিন আমি মরে যেতে ইচ্ছে করেছিল। আমি আমার নিজের গর্ভের ছেলেকে গালাগালি করছি, প্রতিটা রাতে কান্না করছি যে আমি একজন মা হয়ে কিভাবে আমার সন্তানকে অবহেলা করেছি। তাই আমি আর বেঁচে থাকতে চাই না, যেখানে সব থাকতেও আমি একজন হতভাগী। এই যে তোমার স্বামী আর তোমার ছেলে তোমার কাছে ফিরে এসেছে, আর কোনোদিন তোমাকে ছেড়ে যাব না, আর তোমার কাছ থেকে তোমার ছেলেকে আলাদা করব না। এখন থেকে এই দুটো অমানুষকে মানুষ করার দায়িত্ব তোমাকে দিলাম। কি পারবে না মানুষ করতে? একদম আমার স্বামী আর ছেলেকে অমানুষ বলবে না। আর একবার যদি ওই কথা বলো তাহলে দেখিও আমি তোমাকে মার্ডার করে দেব। ওকে মহারানী, আর বলবো না। কিন্তু একটা বিষয়ে আমাকে খুব ভাবাচ্ছে। কি বিষয়ে ভাবছো? তুমি দেখি আমার স্বামীটাকে নিয়ে এত চিন্তা করছে। বিষয়টা হলো, তুমি কি খেয়ে আত্মহত্যা করতে গেছিলে যে বেঁচে গেলে? শুনলাম নাকি ফিনাইল খেয়েছিলে। ফিনাইল খাইলে কেউ মরে নাকি? বাথরুমের হারপিক খাইলে মনে হয় এত সময় সোজা উপরে উঠে যেতে। আচ্ছা, সমস্যা নেই। এবার থেকে আত্মহত্যা করতে চাইলে আমাকে বলবে, আমি হারপিক নিয়ে আসবো। কুত্তা, তুই আমাকে নিয়ে মজা করছিস? আজ দাঁড়া, তোকে আমি মেরে ফেলবো। তাই বলে রিমি আমাকে মারতে লাগলো। তারপর রিমিকে আমি জড়িয়ে ধরলাম আর রিমিও আমাকে শক্ত করে জড়িয়ে আমার বুকে মাথা রাখলো। মনে হচ্ছে রিমি তার সবচেয়ে নিরাপদ জায়গা পেয়ে গেছে। আমি রিমির মাথা উঠিয়ে রিমির কপালে একটা চুমু খেলাম। তারপর রিমি আবার আমাকে জড়িয়ে ধরলো। আব্বু, তুমি আমাকে জড়িয়ে না ধরে আম্মুকে জড়িয়ে আসো কেন? আমাকে জড়িয়ে ধরো।
নাইলে আমি দাদু ভাইকে সব বলে দেবো কিন্তু। তারপর রিমি আমাকে ছেড়ে দিয়ে স্বামীকে কোলে তুলে নিয়ে পাগলের মতো দুই গালে, কপালে, নাকে ইচ্ছে মতো চুমু খেতে লাগলো। আমি মা ছেলের ভালোবাসা দেখছি। তারপর রিমি আমার দিকে হাত বাড়িয়ে দিল। তারপর রিমি এক পাশে স্বামীকে জড়িয়ে ধরলো আর আমাকে অন্য পাশে জড়িয়ে ধরে রিমি কান্না করে দিল। রিমি আমাকে তার বুক থেকে এক ঝাটকায় সরিয়ে দিল। আপনি কে আর আমাকে জড়িয়ে ধরে আছেন কেন? বলেন, কে আপনি যে আমার ছেলেকে জড়িয়ে ধরে আছেন কেন? কি বলছো এসব? ফান করো না তো। আজ প্রথম আমি আমার বউকে জড়িয়ে ধরলাম আর তুমি আমাকে সরিয়ে দিলে কেন? জড়িয়ে ধরতে পারি, তবে একটা শর্ত আছে। শর্তটা মানতে পারলে তোমাকে অনেকগুলো পাপ্পি দেব। নিজের বউকে জড়িয়ে ধরতে আবার শর্ত লাগে নাকি? আমাকে জড়িয়ে ধরতে হলে একটা শর্ত মানতে হবে। বলেন মহারানী, কি শর্ত আপনার? আমাকে এখন এখানে প্রপোজ করতে হবে, আর তা না হলে আমাকে আর জড়িয়ে ধরতে পারবে না। যদি প্রপোজ করি তাহলে তুমি আমাকে মারবে না তো, আর গালাগালি দিতে পারবে না? রিমি আমার কথা শুনে হাসি মাখা মুখটা নিমিষেই কালো হয়ে গেল। কারণ আগে যখন রিমিকে প্রপোজ করতাম তখন রিমি আমাকে গালাগালি করত। আমি আর কথা না বাড়িয়ে রিমির সামনে হাঁটু গেড়ে বসে পড়লাম। কিন্তু এখন ফুল কোথায় পাবো? তখন মনে পড়ে গেল স্বামীর কথা। স্বামীকে দুই হাত দিয়ে উঁচু করে রিমির সামনে ধরলাম। হবে কি তুমি আমার দিনের সূর্য, যা আমার জীবনকে আলোকিত করবে? হবে কি তুমি আমার ওই পূর্ণিমার চাঁদ, যে আলোকিত করবে আমার রাত? হবে কি আমার না দেখা স্বপ্ন, যা প্রতি রাতে তোমাকে নিয়ে দেখতে চাই? হবে কি আমার ছেলে স্বামীর আম্মু? এই প্রথম কোনো ছেলে দিয়ে প্রপোজ করা দেখলাম। আমি তোমার ছেলের আম্মু হব। তাই বলে স্বামীকে কোলে তুলে নিল রিমি। এখন কি আমার বউটাকে একটু জড়িয়ে ধরতে পারি? না, এখন হবে না। স্বামী আছে এখানে, আগে বাসায় যাব, তারপর তোমাকে সব সময় বুকে শক্ত করে জড়িয়ে ধরে রাখবো, যেন আমাকে আর কষ্ট দিয়ে চলে যেতে না পারো। কে বলল আমি আমার সুইট বউটাকে রেখে চলে যাব? রিমির নাক টেনে বললাম। তারপর রিমি আর স্বামীকে দুই হাত দিয়ে দুজনকে জড়িয়ে ধরলাম। রিমি যেন আমার বুকের সাথে মিশে যেতে চাইছে। এই রিমি, আই লাভ ইউ সোনা। আই লাভ ইউ টু জান। তারপর হঠাৎ করে দরজায় ঠক ঠক আওয়াজ আসলো। আমি রিমিকে ছেড়ে দিলাম। দেখি মা, বাবা আর ডাক্তার কেবিনে আসলো। ডাক্তার রিমিকে একটু চেক আপ করে বলল আগামীকাল রুগীকে নিয়ে যেতে পারেন। তাই বলে ডাক্তার চলে গেল। কি ব্যাপার, আমার মেয়েটাকে অনেক খুশি খুশি লাগছে আজ। অনেকদিন পর মেয়েটার মুখে হাসি দেখলাম। দোয়া করি যেন তোরা সব সময় এমন খুশি হয়ে সুখে শান্তিতে ঘর সংসার কর। রিমি মায়ের কথা শুনে কিছুটা লজ্জা পেল। কিছুক্ষণ পর একটা মহিলা এসে রিমিকে জড়িয়ে ধরে কান্না করে দিল। রিমিও সেই মহিলাকে জড়িয়ে ধরে অঝোর ধারায় কান্না করে দিল। আমি আস্তে আস্তে বাবার কাছে গেলাম। বাবা, এই মহিলাটা আবার কে? একে তো কোনোদিন দেখিনি। আরে বলদের বাচ্চা বলদ, এটা রিমির মা, তোর একমাত্র শাশুড়ি আম্মা হয়। কি? আগে বলবে তো যে ইনি আমার শাশুড়ি হয়। আসলে রিমির মাকে কোনোদিন দেখিনি, তাই চিনতে পারছি না। আমি তাড়াতাড়ি গিয়ে রিমির মার পা ধরে সালাম করলাম। রিমির মা আমাকে দেখে কান্না করে দিল। তারপর কিছুক্ষণ গল্প করে সবাইকে বাসায় পাঠিয়ে দিলাম। মায়ের সাথে স্বামীকেও বাসায় পাঠিয়ে দিলাম। আমি সারা রাত রিমির পাশে থাকবো, তাই সবাইকে বাসায় পাঠিয়ে দিলাম। এই, তোমার ক্ষুধা পেয়েছে না? না, আমার ক্ষুধা নাই, তবে কেউ যদি আমাকে নিজের হাতে খাইয়ে দিত তাহলে একটু খাইতাম আর কি। এত ঢং না করে সোজাসুজি ভাবে বললেই হতো। কি আমি ঢং করছি? দাঁড়া, ওখানে আমি আসছি। আমি আর দাঁড়িয়ে না থেকে বাইরে এসে কিছু খাবার আর ফলের জুস কিনে রিমির কাছে আসলাম। তারপর রিমির হাত ধরে রিমিকে উঠালাম। তারপর একটু একটু করে খাইয়ে দিলাম। আমি রিমিকে খাওয়াচ্ছি আর রিমি আমার দিকে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমি রিমির চোখে পানি মুছিয়ে দিলাম। এই পাগলি, কাঁদছো কেন তুমি? তুমি যদি আমার উপর রাগ করো আবার চলে যাও, আমি সেদিন সত্যি সত্যি মরে যাব। দূর পাগলি, কোথাও যাব না তোমাকে ছেড়ে। খুব ভালোবাসি তো পাগলিটাকে, তাই আর ছেড়ে যাব না। তারপর রিমি আমাকে একটু খাইয়ে দিল। তারপর রিমির বেডের পাশে একটা এক্সট্রা বেড আছে। আমি রিমির কপালে একটা চুমু দিয়ে পাশের বেডে ঘুমাতে যাব। তখন রিমি বলল, কোথায় যাচ্ছ তুমি? কেন, আমি ঘুমাবো তো, তুমি ওখানে ঘুমাও, আমি এখানে ঘুমাই। রিমি এবার রাগ করে কোনো কথা না বলে মুখটা অন্যদিকে ঘুরে বসে পড়ল। আমি রিমির কাছে গিয়ে রিমিকে আমার দিকে ফিরিয়ে বললাম, এই পাগলি, রাগ করছো কেন? হঠাৎ করে মুখটা বাংলা পাঁচের মতো করলে কেন? রিমি আমাকে জড়িয়ে ধরে আহ্লাদি কণ্ঠে বলল,
আমার সাথে আমার বেডে ঘুমাবে তুমি। খুব জড়িয়ে ধরে ঘুমাতে ইচ্ছে করছে। তোমার বুকে একটু মাথা রেখে ঘুমাতে দিবা? তারপর পাগলিটাকে বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। পাগলিটা আমার জড়িয়ে ধরে মনে হলো রিমি আজ পৃথিবীর সবচেয়ে খুশি। তার পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি রিমি রাতের মতো জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, কিন্তু রাতের থেকে এখন বেশি শক্ত করে জড়িয়ে শুয়ে। তারপর রিমির কপালে একটা চুমুকে যেই উঠতে যাব, তখন রিমি উঠতে দিল না। তুমি কখন জাগলে? আমি তো দেখলাম তুমি ঘুমিয়েছিলে। আমি অনেক আগে উঠেছি, কিন্তু ডাকিনি, কারণ আজ সারা দিন তোমার বুকে শুয়ে থাকবো। তারপর বাসা থেকে সবাই নিতে আসলো আমাদের। তারপর আমরা সবাই বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। সামি তার মায়ের কোলে শুয়ে আছে, আর রিমি সামির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তারপর বাসায় এসে গোসল করে যেই বের হব, তখন রিমি আবার আমার সামনে এসে জড়িয়ে ধরলো। কি ব্যাপার, আমার পাগলি বউটা আজ মনটা হচ্ছে খুব ভালো। তুমি সব সময় পাশে থাকলে আমি সব সময় খুশি থাকবো। তারপর দুপুরে খাবার খাওয়ার সময় আমি রুমে বসে আছি, তখন রিমি রুমে আসলো। আমি বিছানায় শুয়েছিলাম, রিমি আমার মাথার কাছে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। একটা কথা বলবো, রাখবে কথাটা? আমি রিমির হাত জড়িয়ে ধরে বললাম, বলো। এতে আবার অনুমতি নেওয়ার কি আছে? না, তুমি আগে বলো যে আমার কথাটা রাখবে। আচ্ছা ঠিক আছে, তোমার কথা রাখবো, এবার বলো। চলো নিচে চলো, আজ সবাই একসাথে বসে লাঞ্চ করব। আমি রিমির কথা শুনে ফিক করে হেসে দিলাম। এইটুকু কথা বলবে তাও আবার ভয় পাচ্ছে। আচ্ছা, তোমার কথা রাখতে তবে একটা শর্ত আছে। তুমি যদি শর্তটা মানতে পারো তাহলে সবাই একসাথে লাঞ্চ করব। তোমার আবার কি শর্ত? বলো, কি শর্ত তোমার? এখন আমাকে গুনে গুনে 20টা পাপ্পি দিতে হবে, তারপর আমি লাঞ্চ করব। আর যদি না দাও তাহলে আমাকে আবার কষ্ট করে বাইরে লাঞ্চ করতে যেতে হবে। আমার কথা শুনে রিমি লজ্জায় মাথা নিচু করে ফেললো। যা দুষ্টু, ওটা আমি দিতে পারবো না, কেউ দেখে ফেলবে। না, কেউ দেখবে না। আর যদি না দাও তাহলে যাই, বাইরে থেকে লাঞ্চ করে আসি। তাই বলে আমি যেই উঠতে যাব, তখনই রিমি আমাকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দিল, আর আবার আমার বুকের উপর শুয়ে 4 ঠোঁট এক জায়গায় করে দিল। এভাবে কতক্ষণ ছিলাম জানি না, তবে আমার বেশ ভালো লাগছে। তাই আমি রিমির 2 গালে হাত দিয়ে আমার কাছে টেনে নিলাম। রিমি আমাকে ছেড়ে দিয়ে যেই চলে যাবে, তখনই আমি আবার রিমির হাত ধরে আবার আমার বুকের উপর নিয়ে আসলাম। রিমি এবার আমার গলা জড়িয়ে ধরে আমার বুকের উপর শুয়ে পড়ল। এই, আমরা হানিমুন করতে যাব না? ঢং দেখলে বাঁচি না। বুড়ো বয়সে হানিমুন তোমার? দাঁড়াও, বের করছি, দাঁড়াও। এই বলে রিমি আমাকে মারতে থাকলো। কি, আমি বুড়ো? তাহলে তুমি আমার সুইট বুড়ি বউ। আচ্ছা ঠিক আছে, এই বুড়োর সাথে তোমার থাকতে হবে না, আমি আবার চলে যাব। আগে আমি আর স্বামী যেখানে থাকতাম। রিমি আমার কথা শুনে আমাকে এবার শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিল। না, তুমি কোথাও যাবে না, তোমাকে আমি কোথাও যেতে দেব না। তুমি চলে গেলে এবার আমি সত্যি সত্যি মরে যাব। চুপ পাগলি, মরার কথা আর একবার যেন মুখে না শুনি। তুমি কি ভাবছো এই 5টা বছর তোমার কাছ থেকে দূরে সরে খুব খুশি ছিলাম, তাই না? তোমার কথা প্রচুর মনে পড়তো, খুব কষ্ট হতো তোমার মা বাবার কথা মনে পড়লে। তাহলে তুমি এই মাত্র বললে আমাকে ছেড়ে চলে যাবে? না, তোমাদেরকে ছেড়ে আমি কোথাও যাব না। চলো নিচে চলো, সবাই অপেক্ষা করছে আমাদের জন্য। তারপর নিচে এসে সবাই একসাথে খেতে বসলাম। রিমি স্বামীকে খাওয়াই দিচ্ছে। কতদিন পর বাড়ির রান্না করা খাবার খাইলাম। খাওয়া শেষে উঠতে যাব, তখন বাবা বলল, আহনাব, তুমি কি ঢাকায় চলে যাবে নাকি এখানে নিজেদের ব্যবসা দেখাশোনা করবে? না বাবা, আমি আর ঢাকায় যাব না, এখানে নিজেদের ব্যবসা দেখব। তবে কিছুদিন পর থেকে অফিস যাব, আমাকে এক জায়গায় যেতে হবে, আর সাথে রিমি আর স্বামীকে নিয়ে যাব। আর আগামীকালই রওনা দেব। ঠিক আছে, আর সাবধানে যাস। তাই বলে রুমে চলে আসলাম। তারপর রিমি আসলো রুমে। এই, আমাদের নিয়ে তুমি কোথায় যাবে বললে না কিন্তু। কেন, সেই সময় বললাম তো হানিমুনে যাব, আর খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আছে ওখানে। কি এমন গুরুত্বপূর্ণ কাজ যে আমাকে বলা যাবে না? সময় হলে সবই জানতে পারবে। তারপর দিলাম একটা ঘুম থেকে উঠে রিমিকে বললাম গুছিয়ে নিতে, আজ আমরা ঘুরতে যাব। রিমি এতগুলো খুশি হলো। আচ্ছা, আমি কোন শাড়িটা পরবো? তুমি একটা কালো রঙের শাড়ি পরবে, আর স্বামীকে একটা কালো রঙের পাঞ্জাবি পরিয়ে দেবা, আর আমিও একটা কালো রঙের পাঞ্জাবি পরবো। সবাই একসাথে ম্যাচিং করে ড্রেস পরে বাইরে বের হব। তখন মা সামনে আসলো। বাহ, খুব সুন্দর লাগছে তোমাদেরকে, আমারই নজর লাগছে। তারপর আমরা বাইরে বের হয়ে একসাথে হাঁটতে থাকলাম। স্বামী মাঝখানে হাঁটছে, আর আমি আর রিমি দুপাশে স্বামীর হাত ধরে হাঁটছি। রাস্তার সবাই যেন কিরকম ভাবে আমাদের দিকে বারবার তাকিয়ে আছে। এভাবে কিছু দূর যাওয়ার পর আমার কিছু পুরনো বন্ধুদের সাথে দেখা হলো। তাদের কাছে গিয়ে দাঁড়ালাম। সব শালারা আমাদের দিকে তাকিয়ে আছে। ওই শালা, ওইভাবে কি দেখিস?
তারপর তাদের থেকে বিদায় নিয়ে একটা ফুচকা হাউসে ঢুকে 2 প্লেট ফুচকা অর্ডার করলাম আর স্বামীর জন্য জুস নিলাম। তারপর হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলাম। রাতে একসাথে খাবার খেয়ে রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর রিমি স্বামীকে কোলে করে নিয়ে বিছানায় ঘুম পাড়িয়ে দিল। তারপর আমি শুয়ে পড়লাম। রিমি স্বামীকে একপাশে রেখে রিমি মাঝখানে চলে আসলো আর আমার বুকে মাথা রেখে শুয়ে পড়ল। তারপর কিছুক্ষণ গল্প করে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে দেখি রিমি আমার বাম সাইডে আর স্বামী ডান সাইডে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে আছে আর শুধু দুষ্টামি করছে। তারপর ফ্রেশ হয়ে রিমিকে বললাম ব্যাগপত্র গুছিয়ে নিতে। সকাল 10টায় গাড়ি, তাই তাড়াতাড়ি বাস স্ট্যান্ডে গিয়ে বাসে উঠে পড়লাম। আমরা কখন যাচ্ছি বলবে একটু? আমরা সবাই কক্সবাজার যাচ্ছি। তারপর রিমি আমার কাঁধে মাথা রেখে আমায় জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল আর স্বামী আমার কোলে ঘুমাচ্ছে। আমরা ভোর 6টার সময় চিটাগাং পৌঁছালাম। তারপর রিমিকে ডাক দিলাম। তারপর বাস থেকে নেমে একটা রিক্সা নিয়ে সোজা চলে আসলাম সেই চায়ের দোকানে, যেখানে ঠিক 5 বছর আগে একটা বাচ্চা ছেলে নিয়ে এসেছিলাম। দোকানের কাছে গিয়ে দেখলাম চাচা এইমাত্র দোকানটা খুললো। আমি গিয়ে চাচাকে জড়িয়ে ধরলাম। চাচা আমাকে দেখে খুশিতে জড়িয়ে ধরলো। তারপর স্বামী আর রিমিকে ডাক দিলাম। চাচা দেখেন তো চিনতে পারেন কিনা। ভালো করে দেখলো, কিন্তু স্বামীকে চিনতে পারছে না। চাচা আমার সেই ছোট ছেলে যাকে আপনি আশ্রয় দিয়েছিলেন। তারপর চাচা স্বামীকে কোলে তুলে নিয়ে খুশিতে কান্না করে দিল। তারপর সবাই মিলে চাচার বাসায় আসলাম। আজ অনেকদিন পর এই রুমে প্রবেশ করলাম। চাচা তনিমার খবর কি? তনিমা ভালো আছে তো? ভালো আছে, সবাই ভালো আছে। তুমি একটু বসো, আমি তনিমাকে ফোন দিয়ে বলছি যে তোরা এসেছিস। তারপর চাচা তনিমাকে ফোন করে বাইরে চলে গেল কিছু খাবার আনতে। এই তনিমাকে, আর তুমি তাকে কিভাবে চিনো? তনিমা হচ্ছে এই চাচার মেয়ে, আর সেই আমাদের স্বামীকে 1 বছর স্বামী নিজের মায়ের মতো আদর যত্নে বড় করেছিল। তারপর এক এক করে রিমিকে সবই বলে দিলাম। তারপর চাচা নাস্তা নিয়ে আসলো। কিছুক্ষণ পর তনিমা হাঁপাতে হাঁপাতে রুমে প্রবেশ করলো আর তনিমা স্বামীকে দেখে কোলে তুলে পাগলের মতো চুমু দিতে লাগলো। কেমন আছেন আপনি? আর এটাই কি সেই রিমি ভাবি? আমরা ভালো আছি। আর এই হচ্ছে স্বামীর আম্মু। তারপর রিমি তনিমার সাথে কিছু কথা বলে সবাইকে বিদায় দিয়ে আবার আমরা গাড়িতে উঠে পড়লাম কক্সবাজারের উদ্দেশ্যে। তারপর আমরা একটা হোটেল নিলাম। হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। এখন রাত হয়ে গেছে আর জার্নি করে শরীর একদম ক্লান্ত, তাই আর সমুদ্র পাড়ে যাইনি। হোটেলে শুয়ে আছি, স্বামী ঘুমিয়ে পড়েছে। তারপর রিমি ফ্রেশ হয়ে এসে আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। এই আমি আরেকটা জিনিস চাইবো, দিবে? দেব না কেন? আমার সবকিছু তো এখন থেকে তোমার। তাহলে এখানে অনুমতি নেওয়ার কি আছে? আমাকে আরেকটা বাবু এনে দিবা? স্বামীর জন্য একটা বোন দরকার। কিন্তু স্বামীর মতো যদি সেও ওরকম অবহেলা পায় তাহলে তো আমি সহ্য করতে পারবো না। রিমি এবার আমার বুকের উপর থেকে নেমে পড়লো আর অন্যদিকে মুখ করে কান্না করছে। আমার লক্ষ্মী বউটা রাগ করলো। আরে আমি তো তোমার সাথে মজা করছিলাম। এই পাগলি, রাগ করছো কেন? আমি তোমার সাথে তো ফান করলাম। আচ্ছা ঠিক আছে, একটা না পুরো কাবাডি খেলার টিম তৈরি করব, ঠিক আছে? রিমি এবার আমার দিকে ফিরে বলল, প্লিজ তুমি আর পুরনো কথা বলবে না, খুব কষ্ট হয় সেই পুরনো কথা মনে পড়লে। আর কখনো বলবে না ওইসব কথা। এবার আমি রিমিকে টেনে নিয়ে জড়িয়ে ধরলাম। আচ্ছা স্বামীর জন্য একটা বোন নিয়ে আসতে হলো তো অনেক পরিশ্রম করতে হবে। যা দুষ্টু, তোমার কোনো লজ্জা নেই। পাঠক পাঠিকারা তো সব দেখে ফেলবে। আগে লাইট নিভিয়ে আসো, নইলে সবাই আবার দেখে ফেলবে। ভাইয়া ও আপুরা, এখন আমরা স্বামীর জন্য একটা মিষ্টি বোন নিয়ে আসতে যাচ্ছি। আপনারা এবার চোখ বন্ধ করেন, নইলে আবার আমার পাগলি বউটা লজ্জা পাচ্ছে।